হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আহ, আজকে তোমাদের গ্র্যাভিটেশনের অ্যাডভান্স প্রবলেম সলভ সিরিজের থার্ড লেকচার, থার্ড ভিডিও। আগের দুইটা ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। আগের দুইটা ভিডিওতে আমরা চারটা চারটা আটটা প্রবলেম সলভ করছিলাম। মূলত কোন অ্যাপ্রোচে সলভ করলে তোমাদের লিখিত ভর্তি পরীক্ষা যেগুলোতে পাবা, যেমন বুয়েট, চুয়েট, রুয়েট, এই ধরনের কেসে, বিশেষ করে বুয়েটের লিখিত ভর্তি পরীক্ষায় মহাকর্ষর চ্যাপ্টার থেকে প্রায় নিয়মিত প্রশ্ন আসতে দেখা যায়, এবং কোন রেঞ্জের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে অ্যাপ্রোচ আমরা সলভ করতে পারবো সেগুলোকে টার্গেট করে মূলত এই অ্যাডভান্স প্রবলেম সলভ সিরিজটা তৈরি করা। ঠিক আছে? আচ্ছা, সো আজকে হচ্ছে থার্ড থার্ড ভিডিও। আর আজকে আমরা টোটাল সাতটা প্রবলেম নিয়ে আলোচনা করব। So, আগে 8 নম্বর পর্যন্ত হয়ে গেছে। তো এখানে স্ক্রিনে 9 থেকে 12 পর্যন্ত দেখানো আছে। এর মধ্যে 9 নম্বরটা জেডাবল মে পরীক্ষা 2003-এ আসছে। 10 নম্বরটা আসছে বুয়েট 2023-24 সালের রিটেন ভর্তি পরীক্ষায়। 11 নম্বরটা আবার জেডাবল মেন 2013 সালের এমসিকিউ প্রশ্ন। 12 নম্বরটা আবার বুয়েট 2020-21 সালের রিটেন প্রশ্ন। ওকে, এখানে 13, 14, 15 তিনটা দেওয়া আছে। 13 নম্বরটা জেডাবল মেন 2014 সালে আসছে, এমসিকিউ। 14 নম্বরটা আসছে জেডাবল অ্যাডভান্সড 2015 সাল, রিটেন প্রশ্ন। 15 নম্বরটাও রিটেন প্রশ্ন, যেটাগুলি অ্যাডভান্স 2015 সালে আসছে। এনিওয়ে, সো তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমরা যদি পজ দিয়ে নিজেরা ট্রাই করো সবচেয়ে বেস্ট হয়। তারপরে আমি সলভে চলে যাব। তো সলভে যাওয়ার আগে আজকে একটু থিওরি আলোচনা করতে হবে, কারণ আমাদের যে থিওরি দিয়ে আমরা গত 2 দিন প্রবলেম সলভ করছি, আজকে একটা থিওরি এক্সট্রা লাগবে। কেন লাগবে সেটাও আমি বলবো। সো লেটস স্টার্ট। সো এতদিন আমরা যেটা শিখছি, এতদিন পর্যন্ত যেগুলো শিখছি এর আগের দুটো ভিডিওতে, যে কোন কনসেপ্টস আমরা আসলে অ্যাপ্রোচ করবো। তো আমরা দেখছিলাম যে একটা কনসেপ্ট হচ্ছে ব্যালেন্স অফ ফোর্স বা বলে ভারসাম্য দিয়ে, আর একটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। এই দুটো রাস্তায় আমরা আসলে যাওয়ার চেষ্টা করি কোনো একটা প্রবলেম দেখে, হ্যাঁ। সো এর বাইরে আসলে কিছু কনসেপ্ট থাকতে পারে, যেমন আহ আমরা দেখছিলাম যে কখন আমরা আসলে ব্যালেন্স অফ ফোর্স বা ভারসাম্য বলে ভারসাম্য ইউজ করব, আর কখন কাজ শক্তি উপপাদ্য বা শক্তি সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করবো। সো যেটা আমরা দেখছিলাম যে বস্তুর উপর কার্যত মহাকর্ষ বল যখন বস্তুর গতির সাথে সবসময় একই থাকবে বা পরিবর্তন হয় না। যেমন বৃত্তাকার পথে তো মহাকর্ষ বলটা সবসময় প্রত্যেকটা বিন্দুতে সেম থাকে বস্তুর উপর। তো সেক্ষেত্রে আমরা আসলে ব্যালেন্স অফ ফোর্স মানে ক্রিয়াশীল হয়, এবং সেক্ষেত্রে আমরা সেটা সেই ধরনের কেসগুলোকে আমরা ফর এক্সাম্পল কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল বা এই ধরনের জিনিসপত্র, উচ্চতা, এগুলো নির্ণয় করতে আমরা ব্যবহার করি। এনার্জির কনসেপ্টটা যখন হচ্ছে কোনো একটা বস্তুর গতিপথে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মহাকর্ষীয় বল অনুভব করলে আমরা সাধারণত এনার্জির সংবেদনশীলতা নীতি যেটা, সেটা ব্যবহার করার চেষ্টা করি। ঠিক আছে? কিন্তু এরপরেও কিছু আসলে আছে, এরপরেও কনসেপ্ট আছে। যেমন ভরকেন্দ্রের একটা কনসেপ্ট আছে, আর কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আছে। তো কখন আমরা এগুলো ব্যবহার করবো? প্রথম আসে ভরকেন্দ্রের কনসেপ্টটা কি। যে একটি সিস্টেমের ভরকেন্দ্র সবসময় স্থির থাকে, আসলে সবসময় থাকে না, এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কখন থাকে সেটা আমি একটু পরে বলতেছি। কনসেপ্ট হচ্ছে একটা সিস্টেমের ভরকেন্দ্র সবসময় স্থির যদি থাকে তখন এই কনসেপ্টটা ব্যবহার করবো আমরা। আর ওটা চেক করে দেখতে হবে যে ভরকেন্দ্রকে আসলে স্থির আছে কিনা। তো কয়েকটা প্রশ্নের উত্তর জানলে আমরা আসলে পেয়ে যাব সেই ভরকেন্দ্রটা স্থির থাকবে কিনা। আর আরেকটা কনসেপ্ট দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেটা কি? কোন একটা সিস্টেমের কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তখন আমরা দেখি কখন আসলে এই কনসেপ্ট গুলো আমরা ব্যবহার করবো। তো ভরকেন্দ্রের কনসেপ্টটা কখন ব্যবহার করব? তো ভরকেন্দ্র সবসময় স্থির থাকবে কখন একটা সিস্টেমের, যখন এই যেখানে লেখা আছে কোনো বাহ্যিক বল কাজ করে না, অর্থাৎ ইন্টারনাল সিস্টেম, আর সিস্টেমটার প্রাথমিক ভরবেগ শূন্য। থার্ডলি শুধুমাত্র অভ্যন্তরীণ বল কাজ করে, যেমন পারস্পরিক মহাকর্ষ বল বা অভ্যন্তরীণ স্প্রিং বল, এগুলো। তার মানে আসলে যেটা পাচ্ছি যে কোনো বাহ্যিক বল কাজ করে না। যেমন এই যে ডান দিকের চিত্রে দেখতেছি আমরা নীল রঙের আর হলুদ রঙের দুটো ভর আছে, ক্যাপিটাল এম এবং স্মল এম। তাদের ভরকেন্দ্র হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব আর যাই হোক।
সি পয়েন্ট হচ্ছে ভরকেন্দ্র। তো তারা মহাকর্ষের প্রভাবে যদি তারা নিজেরা একের দিকে একজন আরেকজনের দিকে আসতে থাকে, তাহলে কি প্রতিনিয়ত মহাকর্ষ বলটা চেঞ্জ হচ্ছে, যেহেতু প্রতিনিয়ত তাদের ডিস্টেন্স কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে ডেফিনেটলি আহ কি নেই, ব্যালেন্স অফ ফোর্স নাই, আমাদের কি আছে, যেহেতু পরস্পর মুখোমুখি অগ্রসর হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তনশীল কি আছে, মহাকর্ষ বলটা আছে। কিন্তু কোনো বাহ্যিক বলতে এখানে আর ক্রিয়াশীল নাই। অর্থাৎ এই ক্যাপিটাল এবং স্মল অ্যাম্বরের ভিতরে, অ্যাম্বরের বস্তুর ভিতরে মহাকর্ষ, তাদের পারস্পরিক মহাকর্ষ বল ছাড়া আসলে আর কোনো বলই ক্রিয়াশীল থাকে নাই। তাহলে প্রথম কেস মিট করছে ইন্টারনাল সিস্টেম হওয়ার। সেকেন্ডলি, সমগ্র সিস্টেমটির প্রাথমিক ভরবেগ শূন্য। দেখো, যদিও অগ্রসর হচ্ছে নিজেদের দিকে, কিন্তু ভরবেগ কি দুটো অপোজিট ডিরেকশন। তো নিট ভরবেগ শূন্য হইতে হবে। বুঝতে পারছো? ভরবেগের সমকোণ সূত্র অনুযায়ী তাহলে নিট ভরবেগ যদি শূন্য হয়, তাহলে সমগ্র সিস্টেমের প্রাথমিক ভরবেগ যদি শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি এটার ভরকেন্দ্রটা সবসময় স্থির থাকবে। তো দেখছো, যখন পারস্পরিক ভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা একটা পয়েন্টে, তখন এই ভরকেন্দ্রটা নীলটার ভিতরে ঢুকে গেছে, কারণ নীলটা যেহেতু একটু বড় সাইজের, ওটা একটু ভিতরের দিকে আছে ইলেকট্রিসিটি। তো সিটা ওটার ভিতরে থেকে যাবে যখন তারা পরস্পরকে টাচ করবে এখানে। তো এই হচ্ছে ভরকেন্দ্রের কনসেপ্ট। তখন ব্যবহার করতে হবে, তাহলে আমরা বুঝলাম। ঠিক আছে। লাস্টলি, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র নামে একটা আছে। সেটা কি? সিস্টেমের কৌণিক ভরবেগ সংরক্ষণ থাকে কখন ইউজ করবো আমরা? ঘূর্ণন কক্ষীয় গতি। তো বিশেষ করে যখন কোনো সিস্টেমের উপর কোনো বাহ্যিক টর্ক কাজ করে না, আর কোনো টর্ক কাজ না করলে, তার মানে তারা এই কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে তাদের। তো এইগুলো কখন আমরা ব্যবহার করি সাধারণত? তো এই কক্ষপথটা যদি বৃত্তাকার না হয় উপবৃত্তাকার থাকে, সেক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকমের কি থাকবে, মহাকর্ষীয় বল থাকবে। ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল, উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান কোনো যদি গ্রহ থাকে সূর্য থেকে, তাহলে কি হচ্ছে, ক্যাপলারের সূত্র অনুযায়ী জানি যে আমরা আসলে সেটাই থাকে। আমরা জাস্ট অঙ্ক করার সময় আমরা ধরে নিই যে অ্যাপ্রক্সিমেটলি তারা আসলে বৃত্তাকার, যাই হোক। সো উপবৃত্তাকার কক্ষপথে কি থাকে, আমাদের দেখি নিকটতম আর দূরতম বিন্দুতে ডিফারেন্ট মহাকর্ষীয় বল ফেস করে। আসলে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়। সো গতিটাও ডিফারেন্ট হয়। সো এই কারণেই তখন আমাদের ডিরেক্টলি ব্যালেন্স অফ ফোর্স না করে আমরা যেটা করি সেটা হচ্ছে মানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা অলওয়েজ কাজ করি, এই কনসেপ্টটা ব্যবহার করি, প্রবলেম সলভ করার চেষ্টা করি সেসব ক্ষেত্রে। ঠিক আছে। এরপর কিছু এক্সটেন্ডেড কনসেপ্ট আছে যেগুলো তোমাদের আউট অফ স্কোপ, তারপরে একটু দেখে নিতে পারো। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল টাইডাল ফোর্স। টাইডাল মানে হচ্ছে জোয়ার ভাটার যে ফোর্সটা, সেটা এসব কারণে কি গ্র্যাভিটেশনাল চেঞ্জেস, তখন সেগুলো আমাদের অ্যাকাউন্টে নিতে হয় এসব কনসেপ্ট। তো যাই হোক, এগুলো তোমাদের স্কোপের বাইরে, আপাতত আমি জাস্ট লিখে দিলাম আর কি জিনিসটা, তোমরা একবার দেখে নিতে পারো। আর ফাইনালি রিলেটিভিস্টিক গ্র্যাভিটি, যেটা আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি আসলে, তো সেই ফিল্ড ইকুয়েশন দিয়ে এই গ্র্যাভিটেশন আসলে কি সেটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। সো গ্র্যাভিটেশন আসলে ভর আর শক্তি দ্বারা সৃষ্ট স্পেস টাইম ফেব্রিকের একটা কার্ভেচার। ঠিক আছে। ওকে, আমরা আর এখানে সময় দিব না, আমরা সরাসরি প্রবলেম সলভে চলে যাব। তো মুদ্রা কথা হচ্ছে, এখানে আমাদের আগের দিনের যে কনসেপ্টে যেটা ছিল, একটা ছিল শক্তি সংরক্ষণ ছিল, তো একটা ছিল ব্যালেন্স অফ ফোর্স বা বলের ভারসাম্য। সেগুলো দিয়ে আমরা মেজরিটি প্রবলেম সলভ করে ফেলতে পারি। তার সাথে ওই ভর কেন্দ্রের একটা কনসেপ্ট আমরা একটু আগে দেখছি, যে ভর কেন্দ্রের এই কনসেপ্টটা আমাদের লাগতে পারে। কারণ কখন লাগবে সেটা আমরা দেখবো প্রবলেম সলভ করতে চাই। যখন সাধারণত শক্তির কনসেপ্টটা কি, আমরা গতিশক্তি বা এই যখন আমাদের জানতে চাই, যেমন আমরা একটা অঙ্ক করছিলাম মনে আছে, প্রথম ভিডিওতে একটা তারার অঙ্ক করছিলাম, 1 নাম্বার প্রবলেম। সো ওইটা আবার দেখে নিতে পারো তোমরা। ওইখানে তোমরা দেখবা যে এই যে একটু আগে যে জিনিসটা দিয়েছিলাম, যে হলুদ আর নীল রঙের দুটো তারা পরস্পর মুখোমুখি এসে সংঘর্ষে লিপ্ত হয়। কিন্তু সেটা আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে করছিলাম, কারণ শেষ পর্যায়ে তারা গতিশক্তিটা জানতে চেয়েছে তারা দ্বয়ের। সো সিমেট্রির কারণে আমরা আসলে মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে খুব সহজে করে ফেলতে পারছি। সেটাকেই ভরকেন্দ্র দিয়েও করা যাবে। ঠিক আছে। কিন্তু ভরকেন্দ্র পার্টিকুলারলি ইউজ করতে হবে যদি ওই তারাদের গতিশক্তি না দিয়ে যদি তারাদের অতিক্রান্ত দূরত্ব জানতে চাইতো, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রেট ফরওয়ার্ড বের করতে পারতাম না। ঠিক আছে। ওইটাতে পারতাম, কারণ তারাদের ভরদ্বয় সমান ছিল, তার মানে ঠিক মিড পয়েন্টে এসে মিট করতো, ভরকেন্দ্র যেখানে ছিল সেখানে এসে মিট করতো।
কিন্তু ডিফারেন্ট যদি ভর হয় সেক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব যদি জানতে চাই, আমরা আসলে সরাসরি ওই শক্তি সংরক্ষণশীলতা নীতি ইউজ করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। করা যাবে, বাট ডিফিকাল্ট পথ। তো বেটার অবস্থায় আসলে ভর কেন্দ্রটাকে ইউজ করে। তো আমরা অলওয়েজ বেটার পাথটা চুজ করব প্রবলেম সলভের জন্য, ঠিক আছে? সো এই কারণে আসলে ভিডিওগুলো তৈরি করা, যে তোমরা একটা বেটার অ্যাপ্রোচে যাতে প্রবলেম সলভ করতে পারো। তো যাই হোক, আমরা আসলে প্রবলেম নাম্বারে চলে যাচ্ছি। আমরা আজকে থিওরি, এখানেই থিওরি শেষ। আমরা প্রবলেম সলভ করতে করতে আসলে জিনিসগুলোকে আমরা আসলে বোঝার চেষ্টা করবো। তো আজকে প্রথম প্রবলেম, প্রবলেম নাম্বার 9। প্রবলেম নাম্বার 9টা তোমরা এখানে আছে, তোমরা দেখে নিতে পারো প্রশ্নটা। দুইটা গোলকীয় বস্তুর ভর যেটা তোমার 5 এবং 5 এম, এবং তাদের ব্যাসার্ধ দেওয়া আছে আর এবং 2 আর। তাদের কেন্দ্রগুলির প্রাথমিক দূরত্ব বলা হচ্ছে 12 আর। যদি তারা কেবলমাত্র মহাকর্ষী বলের জন্য একে অপরকে আকর্ষণ করে, এবং সংঘর্ষের আগে ছোট বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে তা কত, এটা হচ্ছে প্রশ্ন। সেটা জেডাবলি মেইনে আসছে 2003 সালে। তো আমরা দেখি। তো এখানে আমরা দেখতেছি দুইটা বস্তু আছে। একটা স্মল এম, সরি, একটা এম ভরের বস্তু আর ব্যাসার্ধের, আর একটা 5 এম ভরের বস্তু 2 আর ব্যাসার্ধের। ঠিক আছে? তাদের প্রাথমিক দূরত্ব হচ্ছে কত? 12 আর। মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাদের কেন্দ্রগুলির প্রাথমিক দূরত্ব 12 আর। সো তাদের আসলে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব কত? এই 12 আর থেকে আর এবং 2 আর বাদ দিলে 9 আর। ঠিক আছে? এটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থা। এখন তারা কি করতেছে? শুধুমাত্র মহাকর্ষীয় বলের জন্য একে অপরকে আকর্ষণ করে। হ্যাঁ, তো শুধুমাত্র মহাকর্ষীয় বলের জন্য একে অপরকে আকর্ষণ করে। তবে সংঘর্ষের আগে ছোট বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে। তো আমরা ধরলাম ওই যে, ধরলাম ওইখানে সংঘর্ষ করছে ওই যে ওই বিন্দুটাতে। ঠিক আছে? ওইখানে ওই ডট যেটা দেখা যাচ্ছে সংঘর্ষ করছে। আর এই যেগুলা বৃত্ত যে দুটো আঁকা আছে, যেগুলা মানে ফিল্ড না, মানে ভিতরে ফাঁকা যে দুটো বৃত্ত, এই দুটো বৃত্ত হইতেছে তাদের প্রাথমিক অবস্থান। আর দুজনের দিকে অগ্রসর হয়ে এই হলুদটা 5 এম, নীলটা এম ভরের বস্তু দুটো অগ্রসর ওই যে এখানে কলিশন হয়েছে। ওকে, ধরলাম। তো সংঘর্ষের ফলে ওই দেখো, ওই কেন্দ্র, ছোট বস্তুটা কেন্দ্র হইতেছে এখানে ও ছিল। সংঘর্ষের সময় হচ্ছে O1 বিন্দু কেন্দ্রটা। তাহলে ও থেকে ওয়ান এর যে দূরত্ব, অর্থাৎ ছোট বস্তুটা যে দূরত্ব অতিক্রম করছে, সেটা আসলে কি সেন্টারটা যেখানে সরে গেছে, অর্থাৎ মানে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। O1 সংঘর্ষের আগে এম দ্বারা অতিক্রম দূরত্ব O1, O1 সমান কত? ঠিক আছে? সো দেখি আমরা এখন ওই পি বিন্দুটাকে আমরা সংঘর্ষ বিন্দু, যেখানে সংঘর্ষ করছিল ওই বিন্দুটাকে আমরা ডিক্লেয়ার করলাম এটা ছিল পি বিন্দু। হুম, তো এটা পি বিন্দু ধরলাম সংঘর্ষ বিন্দু। আচ্ছা, এখন ওই পি বিন্দুটা যদি সংঘর্ষ বিন্দু হয়, তো আমি শুধু জুম করে ছবিটা আঁকলাম। তাহলে দেখো, ও ওয়ান সমান কত সেটা দেখাইতে হবে, দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন আমাদের প্রথম কনসেপ্ট কি ছিল? ফোর্স মানে ব্যালেন্স অফ ফোর্স ও বলের ভারসাম্য দিয়ে করব নাকি শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে করব? সো আমরা একটু দেখে নেই এখানে আসলে কি জানতে চাইছি। সংঘর্ষের আগে এম দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এবং তারা যেহেতু মানে নীল বস্তুটা এবং হলুদ বস্তুটা, এম এবং 5 এম ভরের বস্তুটা পরস্পরের দিকে মুখোমুখি অগ্রসর হচ্ছে প্রতিনিয়ত, তাদের প্রতিনিয়ত ডিফারেন্ট ডিফারেন্ট মহাকর্ষীয় বল অনুভব করবে তারা। ঠিক আছে? তার মানে পরিবর্তনশীল মহাকর্ষীয় বল। সো ডেফিনেটলি আমরা কি বলের ভারসাম্যটা ব্যবহার করতে পারবো না কনসেপ্টটা। ঠিক আছে? পরিবর্তনশীল বল দ্বারা তাহলে এনার্জির কনসেপ্ট আমাদের ব্যবহার করা হইতে পারতো, রাইট? কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে কি জানতে চাইছি, আবার দেখে আসি। অতিক্রান্ত দূরত্ব জানতে চাইছি। সো এখানে আসলে এনার্জি ডিস্টেন্স, এনার্জি দিয়ে করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু বড় রাস্তায় হাঁটতে হবে আর কি, এনার্জির কনসেপ্টটা দিয়ে চাইতে হয় চাই, কারণ অতিক্রান্ত দূরত্ব জানতে চাইছি। ওকে, একটা পরিবর্তনশীল ক্ষেত্র, এবং দুইটার কারণেই কি হতেছে সেটা পরিবর্তনশীল হচ্ছে। এখানে যদি কোনো একটা বস্তু স্থির জায়গায় থাকতো, যেমন পৃথিবী থেকে একটা বস্তু ছুড়ে মারা হয়েছে, সেক্ষেত্রে দূরত্বগত মানে একটা বস্তু যদি স্থির থাকে রিলেটিভলি আরেকটা বস্তুর সাপেক্ষে, মানে আরেকটা বস্তু মুভ করতেছে ওই বস্তুর সাপেক্ষে, তখন আমরা মানে শক্তির কনসেপ্টটা ইউজ করাটা বেটার। কিন্তু এখানে তো এরকম না। এখানে দুটো বস্তুই পরস্পর মুখোমুখি অগ্রসর হইতেছে। তো এটা আসলে কি
একটা ইন্টারনাল সিস্টেম। কেন ইন্টারনাল সিস্টেম মনে আছে? কারণ একটু আগে আমরা দেখছি কি ইন্টারনাল সিস্টেম কাদেরকে বলি, মহাকর্ষ বল ছাড়া মানে আর কোনো রকমের বাহ্যিক ফোর্স এখানে অ্যাক্টিভ নাই, সেটা ইন্টারনাল সিস্টেম। সো এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতির থেকেও আমাদের বেটার হয় আসলে ভর কেন্দ্রের কনসেপ্টটাকে ব্যবহার করা। এই যে সেই ভর কেন্দ্রের কনসেপ্টটা কি ছিল, এই তো একটা ইন্টারনাল সিস্টেম, কোনো বাহ্যিক বল কাজ করতেছে না এবং সমগ্র সিস্টেমের প্রাথমিক ভরবেগ শূন্য। জাস্ট এই নীল আর সাদা বর্ণের হলুদ বর্ণের বস্তুটা সিমিলার প্রসেস, রাইট? নীলটা ক্যাপিটাল এম, হলুদটা হচ্ছে 5 এম, এখানে স্মল এম দিয়ে রাখছি আর কি। সো তাদের ভর কেন্দ্রটা স্থির থাকবে অলওয়েজ, ভর কেন্দ্র। ওকে। সো এই ভর কেন্দ্রটা স্থির থাকার এই কনসেপ্টটা ব্যবহার করেই আমরা আসলে কি ওই দূরত্ব যেটা ও ও ওয়ান যেটা চাচ্ছিলাম একটু আগে, সেটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে। সো আমরা এনার্জির রাস্তা না হেঁটে আমরা ভর কেন্দ্রের রাস্তায় হাঁটবো এবং ধরে নিলাম যে সি হচ্ছে সিস্টেমের ভর কেন্দ্র। ওকে। এটি ইনিশিয়াল পজিশনে, তারা প্রাথমিক অবস্থানে। এই পৃষ্ঠ থেকে পৃষ্ঠ দূরত্ব 9 আর, কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব 12 আর যেহেতু, এবং ব্যাসার্ধ দূরত্ব হচ্ছে আর এবং 2 আর, এটা আমরা দেখছি অলরেডি। ফাইন। তো আমরা ধরে নিলাম যে ওই কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব হচ্ছে 12 আর, আর কেন্দ্র দুটো হচ্ছে ও এবং ডি পজিশন। এই নীলটা হচ্ছে এম্বরের বস্তু আর হলুদটা হচ্ছে 5 এম্বরের বস্তু, হলুদটা একটু বড় দেখতেছে। সো ধরলাম ওই ক্যাপিটাল এম্বরের বস্তুর ভর কেন্দ্র হইতেছে ও, অর্থাৎ সেন্টারটা ও, আর ওই হলুদটার ভর কেন্দ্র হইতেছে ডি, বা সেন্টারটা হচ্ছে ডি। এখন আমাদের যেটা বের করতে হবে, যেহেতু ক্যাপিটাল মানে ছোট নীল বস্তুটা আর কি, মানে অ্যাম্বরের বস্তুটা কত দূরত্ব সরছে, তার মানে সে আহ আমাদের চিন্তা করছিলাম কি ভর কেন্দ্রটা স্থির থাকবে, রাইট? তার মানে আমরা প্রথমেই যেটা বের করে নিব যে ওই নীল বস্তুটার সাপেক্ষে ভর কেন্দ্রটার দূরত্ব কত, বা ক্যাপিটাল এম এ ভরের বস্তুটার সাপেক্ষে ভর কেন্দ্রটার দূরত্ব কত, অর্থাৎ ও সি এর দৈর্ঘ্যটা কত। ঠিক আছে। সো ভর কেন্দ্রের কার সাপেক্ষে বের করতেছি, ও এর সাপেক্ষে ভর কেন্দ্রটা বের করতেছি, ওসি দূরত্বটা, রাইট? তাহলে ওসি সমান কি হবে, ও বিন্দুতে অ্যাম্বরের বস্তু আছে, তাহলে অ্যাম্বরের বস্তু থেকে ও বিন্দু দূরত্ব হচ্ছে 0, তাহলে এম ইন্টু 0 রাখবো, প্লাস 5 এম্বরের বস্তুটার সাথে অ্যাম্বরের বস্তু মানে ও বিন্দু দূরত্ব কত, এই যে 12 আর, তাহলে 5 এম ইন্টু ও, ওডি, ওডি মানে 12 আর, যে ওডি, ওডি মানে তো সেই 12 আর, সেটা লিখতেছি দেখো 5 এম ইন্টু 12 আর ডিভাইডেড বাই সিস্টেমের মোট ভর। সিস্টেমের মোট ভর কত, এম প্লাস 5 এম। তো এটা স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র থেকে আমরা জানি ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কেমনে বের করি। ঠিক আছে। এখানে যেহেতু এই একটা অক্ষের উপরই আছে, তো আমাদের জাস্ট একটা নিয়ে চিন্তা করলেই হচ্ছে আমাদের, আর অন্য অক্ষ নিয়ে চিন্তা না করলে হচ্ছে। ভর কেন্দ্র যেহেতু একটা লাইনের উপর অবস্থিত, যে দুইটা ভরের ভর কেন্দ্র সংযোগকারী রেখার উপর যেহেতু ভর কেন্দ্রটা অবস্থিত আছে, তাহলে ও থেকে দূরত্বটা আবার দেখি আমরা। ও থেকে ভর কেন্দ্রের দূরত্বটা ওসি কত, ও থেকে ভরগুলার প্রত্যেকটা দূরত্ব, যেমন এই নীল ভরের বস্তু হচ্ছে এম, সেখান থেকে সেটার ও থেকে দূরত্ব হচ্ছে 0, তাহলে এম ইন্টু 0। তাহলে এরকম করে করে প্রত্যেকটা যোগফল আমরা করব। 5 এম, আরেকটাই আছে অনলি, এটা হচ্ছে 5 এম, তার থেকে ও বিন্দু দূরত্ব কত, ওডি, তাহলে 5 ইন্টু ওডি ডিভাইডেড বাই সমগ্র সিস্টেমের মোট ভর কত, এম প্লাস 5 এম। ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে আমার, কাটাকাটি করার পরে 10 আর। ঠিক আছে। 10 আর, যেখানে আর হতেছে কি ওই নীলটার ব্যাসার্ধ। ওকে। ফাইন। এখন সংঘর্ষের সময়, যেহেতু ওই সংঘর্ষের সময় চলে এসেছি আমরা, ওই পি বিন্দুতে সংঘর্ষ হয়েছে দেখো, ভোট কেন্দ্রটা আগে জায়গাতেই আছে, ওটাকে নাড়াই নাই আমি, কেন্দ্রটা নড়ে গেছে। যেমন এই নীলভরের বস্তুটার আগের পজিশনটা এখানে ওই ব্ল্যাঙ্ক অবস্থা এখানে দেখা দেখা রাখছে আর কি এটাকে। তো নীল বস্তুটা অর্থাৎ এম্বরের বস্তুটার কেন্দ্র এখন ও ওয়ান পজিশনে আছে দেখো, সংঘর্ষের সময় এম এর ভর কেন্দ্র হচ্ছে ও ওয়ান। ঠিক আছে। আর ওই হলুদটার অর্থাৎ 5 এম এর ভর কেন্দ্রকে কি বলছি, ডি ওয়ান। দেখছো মানে সেন্টারটা এখন ডি ওয়ান পজিশনে আসছে। ঠিক আছে। ওকে। তাহলে আগে যেরকম আমরা বের করছিলাম কি ও থেকে সি এর দূরত্ব ছিল, রাইট? অর্থাৎ একটু আগে আমরা দেখছিলাম ও থেকে সি এর দূরত্ব আমরা বের করছিলাম, ভরকেন্দ্রের দূরত্বটা। সো একইভাবে এখন আমরা যেটা করব, এই যে ও থেকে সি এর দূরত্ব যেটা বের করছিলাম, সেটা এখন আমরা কি করব, সংঘর্ষের সময় ও মানে নীলভরের বস্তুটা, মানে অ্যাম্বরের বস্তুটা অর্থাৎ নীল বস্তুটার কেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব সেটা কত আসে এখন সেটা চেক করে দেখবো। তো ও ওয়ান থেকে সিস্টেমের ভরকেন্দ্র সি এর দূরত্ব কত হবে, 1 সি সমান
এখন এম্বরের বস্তুটা এখন কোথায় আছে? ও ওয়ান বিন্দুতে আছে। তাহলে এম্বরের বস্তুর সাথে ও ওয়ান বিন্দু দূরত্ব হচ্ছে জিরো। তাহলে এম ইন্টু জিরো প্লাস ফাইভ এম ইন্টু ও ওয়ান ডি ওয়ান, ও ওয়ান ডি ওয়ান। ওকে, ডিভাইড বাই টোটাল সিস্টেমের মোট ভর, সেটা হচ্ছে এম প্লাস ফাইভ এম। সেটা ক্যালকুলেট করার পরে এটা আমরা এটা হচ্ছে প্রথম কেসের জন্য আমরা দেখছিলাম আর কি। যেটা আচ্ছা, ওয়ান ডি ওয়ান এগুলোর ভ্যালু যদি আমরা এখন বসাই, কত পাবো? এখানে দেখি আমরা এই পৃষ্ঠাটা দেখি। দেখো, ওই এম ইন্টু জিরো ফাইভ ইন্টু ও ওয়ান ডি ওয়ান, তো ওই যে ও ওয়ান ডি ওয়ান এর মাঝে কি আছে? ওই নীলটার ব্যাসার্ধ আছে আর হলুদটার ব্যাসার্ধ আছে। নীলটার ব্যাসার্ধ আমরা জানি আর, হলুদটার ব্যাসার্ধ আমরা জানি টু আর। তাহলে ও ওয়ান ডি ওয়ান হবে কি? ওই থ্রি আর, যেখানে থ্রি আর লেখা আছে। সো এটা হচ্ছে এম ইন্টু জিরো প্লাস ফাইভ এম ইন্টু থ্রি আর, আর নিচে হচ্ছে সমগ্র সিস্টেমের মোট ভর। ওকে, সিম্পল ক্যালকুলেশন। তো কাটাকাটি করার পরে আলটিমেটলি আসে 2.5 আর, আর আই ইন্টু আর আসে। হ্যাঁ, 2.5 ইন্টু আর, যেখানে আর হচ্ছে আসলে কি? ওই নীলটার ব্যাসার্ধ, অর্থাৎ অ্যাম্বরের বস্তুটার ব্যাসার্ধ। অলরাইট। সো এখন ওই অ্যাম্বরের বস্তুটার সরণ আমরা কি শিখছিলাম মনে আছে? ও থেকে ও ওয়ান সেন্টারটা কত দূর সরে গেছে সেটাই তো অ্যাম্বরের বস্তুটার সরণ, এবং সেটাই তো আসলে বের করতে বলছে। সংঘর্ষের আগে এম দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, তো এম বস্তুটার সরণ কত দেখো? ও ও ওয়ান, অর্থাৎ ওসি থেকে যদি ও ওয়ান সি বাদ দিয়ে দেই, তাহলে যেটাই পাবো সেটাই তো ও ওয়ান। জি, ওসির দৈর্ঘ্য হচ্ছে এটা, আর ও ওয়ান সি হচ্ছে এটা। এটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে ও ওয়ানটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের অ্যান্সার। টেন আর থেকে 2.5 আর, ওসি হতেছে টেন আর ও ওয়ান সি হতেছে 2.5 আর। তো এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি 7.5 আর। So এটা হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নটা আসছিল জেডাবলি মেইন 2003 সালে, এটা এমসিকিউর একটা প্রশ্ন ছিল। আমরা আসলে বুঝতে পারতেছি কিভাবে এটা কোন অ্যাপ্রোচে আসলে এগুলোকে সলভ করতে হয়, যে ভর কেন্দ্রের কনসেপ্টটা ইউজ করে কিভাবে কত দ্রুত আমরা আসলে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা এখন দেখবো প্রবলেম নাম্বার 10। তো প্রবলেম নাম্বার 10টা আমরা চলে আসি। ফাইন, প্রবলেমের স্টেটমেন্ট একবার দেখি, যে স্ক্রিনের মধ্যে আছেন। এটা বইয়ের 2023-24 সালে আসছে। প্রশ্নটা একবার পড়ি, হ্যাঁ। বলা হচ্ছে একটি উপগ্রহের 500 কিলোমিটার উচ্চতায় খাড়া বেগ হলো 2000 মিটার পার সেকেন্ড। হুম, তো এখানে 500 কিলোমিটার উচ্চতা বোঝাটা সহজ। উপগ্রহের পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চ উঁচু স্থানে খাড়া বেগ মানে হচ্ছে একদম খাড়া ঊর্ধ্বমুখী বেগ। হুম, কারণ ওই ওই উচ্চতায় উপগ্রহকে স্থাপন করতে কি পরিমাণ বলের ঘাত প্রয়োজন? সো খাড়া বেগ 2000 মিটার পার সেকেন্ড আছে। এখন খাড়া বেগ থাকলে হবে না, ওই উচ্চতায় উপগ্রহটাকে স্থাপন করে ফেলতে হবে, মানে উপগ্রহটাকে একটা ওই লক করে ফেলতে হবে আর কি, বৃত্তাকার কক্ষপথে। তাহলে কি পরিমাণ বলের ঘাত দিতে হবে? ঠিক আছে, এখানে কি কি দেয়া আছে? ওই আর দেয়া আছে 6400 কিলোমিটার, অর্থাৎ আর মানে এখানে উল্লেখ করা ছিল না, বাট এটা বুঝে নিতে হবে কি, ওই গ্রহটার ব্যাসার্ধ। ঠিক আছে, বুঝতে পারছো? আহ গ্রহ থেকে 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহ আছে তো। So, উপগ্রহের ব্যাসার্ধ তো আসলে 6400 কিলোমিটার হতে পারে না। 6400 কিলোমিটার আসলে কি, ওই গ্রহের ব্যাসার্ধ। জি হইতেছে গ্রহের অভিকর্ষজ ত্বরণ গ্রহের পৃষ্ঠে। বিলগুলো দেখলেই বোঝা যাচ্ছে আসলে গ্রহটা পৃথিবী। এনিওয়ে, আর উপগ্রহের ভর দেওয়া আছে 50 কেজি। So, গ্রহটা পৃথিবী, আমরা এত স্মুথলি আমরা অঙ্কটা করবো না। গ্রহ পৃথিবী ধরে তোমাদের মাথায় আসতে পারে, পৃথিবীর ভর তো আমরা জানি, তাহলে ভরটাকে আমরা ঠাস ইউজ করে দিব। না, এটা করতে পারবো না, কারণ এখানে কিন্তু উল্লেখ করা নাই এটা যে পৃথিবী। ঠিক আছে, সো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা গ্রহ। ঠিক আছে, একটা যে কোনো আরবিট্রারি গ্রহ। সো আমাকে জানতে চাইছে আসলে ওই উচ্চতায় উপগ্রহকে স্থাপন করতে কি পরিমাণ বলের ঘাত প্রয়োজন। আমরা একটু ডায়াগ্রামটা দেখি। সো এই সবুজটা হচ্ছে গ্রহটা, সেন্টারটা থেকে ওই এইচ উচ্চ মানে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, অর্থাৎ সেন্টার থেকে আর প্লাস এইচ উচ্চতায় স্মল এম ভরের বস্তুটাকে, উপগ্রহটাকে আমি স্থাপন করতেছি। ওকে, সো এখানে বলতেছে কি, খাড়া বেগ বলছে না, ওই উচ্চতা একটা খাড়া বেগ আছে 2000 মিটার পার সেকেন্ড, ওই খাড়া বেগটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, উপগ্রহের ভর দেওয়া আছে 50 কেজি, 500 কিলোমিটার উচ্চতা, আর গ্রহের ব্যাসার্ধ আছে 6400 কিলোমিটার। Fine. এখন বলছে কি, এই উচ্চতায় যেহেতু ওই বৃত্তাকার কক্ষপথে, দেখো এই উচ্চতায় গিয়ে কি একটা বৃত্তাকার কক্ষপথে, এটা বৃত্তাকার কক্ষপথে লক করতে হবে তাকে এই উচ্চতায়। তাহলে তাকে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে? প্রতি মুহূর্তে এরকম একটা হরাইজন্টাল বেগ, ঠিক আছে, ওই ভিটা দিতে হবে। হরাইজন্টাল কথাটা, হ্যাঁ মানে হইতেছে ব্যাপারটা কি,
আহ প্রত্যেক বিন্দু স্পর্শ বরাবর এই বেগটা দিয়ে, প্রতিটা বিন্দুতে স্পর্শ বরাবর এই বেগ দিয়ে তাকে, এই যে প্রতিটা বিন্দুতে এরকম একটা স্পর্শ বরাবর এই ভি বেগটা দিয়ে তাকে এই বৃত্তাকার কক্ষপথে এরকম লক করে ফেলতে হবে ওই উপগ্রহটাকে। সেটার জন্য কিভাবে করতে হবে? তো আমাদের আসলে দরকার হচ্ছে ওই ভি এর মানটা নির্ণয় করা। তাহলে ভি এর মান নির্ণয় করলে আমরা কি পাবো? বলের ঘাতটা পাবো, কারণ বলের ঘাত আমরা কি জানি আসলে? ভরবেগের পরিবর্তন। ঠিক আছে। সো আদি ভরবেগ আর শেষ ভরবেগের পার্থক্যটা আমরা খুঁজে পাবো আর কি, ভরবেগের পরিবর্তন দিয়ে। সো আমাদের ওই ভি এর মানটা জানতে পারলেই আমাদের আসলে কাজ হয়ে যাবে। এটা হচ্ছে শেষ বেগ আর কি, আদি বেগটা এই ইউটা। ওকে। এই যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে আমাদের আসলে নির্ণয় করা দরকার আসলে ওই ভি এর মানটা। আচ্ছা। সো এখন আমরা ওই ভি এর মান নির্ণয় করতেছি, দেখো একটা খুবই সহজ কনসেপ্ট। আমরা ধরে নিচ্ছি যে ওইখানে যদি কোনো একটা লকড থাকে, যেন পৃথিবী থেকে, বা পৃথিবী না, মানে ওই গ্রহটার কেন্দ্র থেকে R+H উচ্চতায়, R+H উচ্চতায়, ঠিক আছে, কেন্দ্র থেকে R+H উচ্চতায় স্মল এম ভরের একটা উপগ্রহ ঘূর্ণায়মান আছে। মানে R+H বৃত্তাকার মানে ব্যাসার্ধের একটা কক্ষপথে ঘূর্ণায়মান আছে ওই ক্যাপিটাল এম ভরের গ্রহটার সাপেক্ষে। তাহলে এই উপগ্রহটা যখন ঘূর্ণায়মান থাকবে, তাইলে আমরা কি পাবো? ব্যালেন্স অফ ফোর্স পাবো। যেহেতু একটা বৃত্তাকার কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে লক থাকলে আমরা কি বলের ভারসাম্য কনসেপ্টটা ব্যবহার করি। তো মহাকর্ষ বল হচ্ছে Fg, যেটা ওই নীল, যে গাঢ় নীলটা দিয়ে দেখাচ্ছি। কেন্দ্র বিমুখী বল হচ্ছে Fc, যেটাকে ওই হালকা নীলটা দিয়ে দেখাচ্ছি। গাঢ় নীলটার ভ্যালু কত? Fg হচ্ছে gmm/r+h হোল স্কোয়ার। আর হালকা নীলটা হইতেছে Fc, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল, হুইচ ইজ mv² যে কক্ষপথে সে ঘূর্ণায়মান আছে, অর্থাৎ R+H। যে কক্ষপথে ঘূর্ণায়মান আছে তার ব্যাসার্ধ, অর্থাৎ R+H আর কি। ভারসাম্য বলে এই দুটো হচ্ছে সমান হবে, Fg এবং Fc এর মান সমান হবে, হইতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ সে এই বৃত্তাকার কক্ষপথে থাকতে পারতো না। যেহেতু এটাতে স্টেবল, তার মানে এটা সমান। সেটা লিখলাম, এবং সেটা ক্যালকুলেট করব। দুই পাশ থেকে কি করতে পারি আমরা? স্মল এমটা কেটে কাটা পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভি² এর মান পেয়ে যাচ্ছি, যেটা তোমাদের মুখস্থ থাকার কথা অলরেডি, আসলে উপগ্রহের এই ভি এর মান। আমি দেখো এই ভারসাম্য ইউজ করে বের করলাম। সেটা হচ্ছে কি √/gm/r+h। এখন ওই যে তোমাদের মনে হতে পারে এটা তো পৃথিবী, তাহলে এমটা সরাসরি দিয়ে আমরা ভি এর মান বের করি না কেন? না, এটা আমরা পারবো না। কেন পারবো না? কারণ এটা কিন্তু আর পৃথিবীতে না দিয়ে অন্য কোনো কিছু দিতে হইতে পারতো, রাইট? দিতে পারতো। ঠিক আছে, এটা তো এই জি এর ভ্যালু 9.8 আর আর এর ভ্যালু 6400 কিলোমিটার দেখে তুমি আসলে মুখস্থ ভ্যালু থেকে বলতেছো যে এটা পৃথিবী হইতে পারে, গ্রহটা। কিন্তু এটা ভ্যালু যদি ডিফারেন্ট হতো তখন কি করতাম? তখন তো এম দেওয়া ছিল না। তাহলে আমাকে বের করতে হবে আসলে এমটা কিভাবে আমরা ইউজ করতে পারি। সেটার জন্য আমাদের ওই জি এর ভূপৃষ্ঠে যেটা ত্বরণ, সেটার কনসেপ্টটা কি? ওই যে গ্রহ পৃষ্ঠের ত্বরণ হইতেছে এই যে gm/r²। এই কনসেপ্ট থেকে আমাদের কি, এই যে জিএম, যেটা ওই সূত্রের v = √gm/r+h, জিএম এর বদলে আমরা কি লিখবো? স্মল g × r²। তাহলে আমাদের ওই এম ইউজ করার ঝামেলা মুক্ত হয়ে যাবো আর কি আমরা, নাকি? এই যে স্মল g × r² দিয়ে বসাইলাম ওখানে, r+h নিচে এখানে √। তো ভ্যালুগুলা বসানোর পরে আলটিমেটলি আসবে কত? 7627, 7627.25 মিটার পার সেকেন্ড। এটা কার মান? ভি এর মান, ওই বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান যে ভি, সেটা। ঠিক আছে। এটা হচ্ছে শেষ বেগ। আদিবেগ কোনটা ছিল? আদিবেগ ছিল এই খাড়া বেগটা, অর্থাৎ 2000 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? এই যে এটা 7627.25 মিটার পার সেকেন্ড। সো খাড়া বেগ ছিল আদিবেগ, আর শেষ বেগ হতেছে এরকম কি স্পর্শ বরাবর বেগ। ঠিক আছে। অন্য কথা বলে যে খাড়া বেগটা ছিল রেডিয়াল বেগ, বা রেডিয়াস বরাবর বহির্মুখী, কেন্দ্র বিমুখী। আর এটা হচ্ছে কি, মানে রেডিয়াস বরাবর বহির্মুখী হচ্ছে ছিল আদিবেগ। আর শেষ বেগটা কোন দিকে? এটা হচ্ছে স্পর্শ বরাবর, বৃত্তের স্পর্শ বরাবর। দুজনের মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আমরা যদি স্মুথলি আঁকি এটা, সবগুলাকে ক্যান্সেল মানে বাদ দিয়ে, বলার কাজ হচ্ছে ভরবেগের পরিবর্তন হয়ে যাবে এই যে, বাকি সবকিছু মুছে দিয়ে আমরা ওই ওই উপগ্রহটাকে যদি আমরা দেখি, আদিবেগ ছিল উপরের দিকে, আর শেষ বেগ হচ্ছে সেরকম স্পর্শ বরাবর এদিকে। এখানে বাম দিকে আঁকছে, তুমি চাইলে ব্যাগটা যদি ওই দিক দিয়ে আঁকতা, ক্লক ওয়াইজ যদি ঘুরাইতে থাকে, তাহলে ব্যাগটা ওই দিকে আঁকতো।
আঁকতে আর কি। তো এটা ম্যাটার করে না। সো আলটিমেটলি এগুলো কি, দুটো ভেক্টর রাশি, রাইট? এই যে ভেক্টর রাশি করার জন্য আমরা কি অক্ষ টেনে ফেললাম, এক্স অক্ষ, মাইনাস এক্স অক্ষ, আর ওদিকে ওয়াই অক্ষ। ওকে, তাহলে আদি ভেক্টর তাহলে কি পাচ্ছি আমরা, দেখো, আদি ভরবেগ কোন দিকে, ওয়াই অক্ষের দিকে। এটাকে আমরা বলতেছি কি ভর ইন্টু বেগ। বেগটা এখন ভেক্টর রাশি হিসেবে দিছি, ঠিক আছে? তাহলে 50 × 2000 জে। জে কেন, জে ক্যাপ কেন? কারণ জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই, ওয়াই এর দিকে একক ভেক্টর। দিয়ে আমরা এই টোটাল ভ্যালুটা দেখলাম, আদি ভরবেগের ভ্যালু কত, আর হচ্ছে কত, 1 লক্ষ জে। ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড, এটা দিলাম না। সো শেষ ভরবেগটা, সিমিলার প্রসেস আমরা বের করব। শেষ ভরবেগটা কি, ঋণাত্মক এক্স অক্ষের দিকে আমরা ধরে নিচ্ছি সেটা এই ভর ইন্টু বেগ ইন্টু মাইনাস আই। সব ভ্যালু আমাদের জানা, এগুলো সব যখন ক্যালকুলেট করবো তখন এরকম একটা ভ্যালু আসে। তো -3,81,362 আই। মাইনাস আইটির কারণে মাইনাসটা একটু সামনে নিয়ে এসেছি। সো মাইনাস প্লাস আসলে ম্যাটার করবে না, একটা থেকে একটা বিয়োগ করলে আলটিমেটলি এই বলের ঘাত ভরবেগের পরিবর্তন হিসেবে আসবে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগের বিয়োগফল। এটা একটা ভেক্টর বিয়োগ, সো এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? মাইনাস প্লাস ম্যাটার করে না, কারণ ভেক্টর রাশির এই মানটা আসলে ওই তখন আর কম্পোনেন্ট গুলোর স্কোয়ারের যোগফল দিয়ে আমরা রুট করে আমরা মানটা পাই আর কি। সো বলের ঘাত হিসেবে আমরা পাইলাম একটা ভেক্টর রাশি। ওকে, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ করে। এবং তাহলে তার মান কত, ওই যেটা বলছিলাম, যে কম্পোনেন্ট গুলোর স্কোয়ারের যোগফল তার রুট ওভার, আমরা জানি। আলটিমেটলি কত মান আসছে, 3,94,255 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে 3,94,255 কেজি মিটার পার সেকেন্ড। আমরা পেয়ে গেলাম আসলে একটা উপগ্রহের 500 কিলোমিটার উচ্চতায় খাড়া বেগ যদি 2,000 মিটার পার সেকেন্ড হয়, ওই উচ্চতায় উপগ্রহকে স্থাপন করা। এখানে কি পার্ট হচ্ছে স্থাপন করা, আসলে কি বৃত্তাকার কক্ষপথে লক করে ফেলা। তাহলে আদি বেগ ছিল খাড়া উপরের দিকে, শেষ বেগ হতেছে বৃত্তাকার কক্ষপথের জন্য স্পর্শ বরাবর। So আমরা ওই স্পর্শ বরাবর যে ছবিটা যেটা দেখছিলাম, এই যে এই ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। ওকে, তো এই কারণে ফাইনাল মোমেন্টে আমাদের সেই এক্সপ্লোশন করার পরে আলটিমেটলি এইভাবে আসছে, এটা ভেক্টর ক্যালকুলেশন করে, ঠিক আছে? তার মানটা আমাদের দরকার হয়েছিল, মানটা আমরা বের করে নিছি। এটা একটু ট্রিকি প্রবলেম ছিল, এটা বইয়ের 2023-24 সালের রিটার্ন প্রশ্ন, রিটার্ন প্রশ্ন। সো এই ছিল আমাদের প্রবলেম নাম্বার 10। সো আমরা এখন দেখবো প্রবলেম নাম্বার 11। প্রবলেম নাম্বার 11-এ চলে আসলাম। সো প্রথমেই, ওকে, তো আমরা একটু প্রবলেম স্টেটমেন্ট একবার দেখি। সেটা কি, কোন একটি উপগ্রহের ভর দেওয়া আছে এম, স্মল এম। গ্রহের ভর দেওয়া আছে ক্যাপিটাল এম, এই যে ছবির মধ্যে দেখা যাচ্ছে। আর গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে ক্যাপিটাল আর। আর উপগ্রহটিকে 2 আর উচ্চতায়, মানে এইচ এর ভ্যালু হচ্ছে 2 আর, মানে হচ্ছে যে গ্রহ পৃষ্ঠ থেকে 2 আর উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষপথে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তি কত হবে। তো এখানে কিন্তু প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তি, যেহেতু শক্তির কথা বলেই দিছে, আমাদের আর কোনো দিকে চিন্তা করতে হবে না, আমরা বুঝেই যাচ্ছি এটা আসলে কি শক্তি সংরক্ষণশীলতা নীতিতে স্ট্রেট চলে যেতে পারবো আমরা, ঠিক আছে? সো এই প্রশ্নটা আসছে জেডাবলি মেইন 2013 সালে। এটা প্রবাবলি এমসিকিউ হিসেবে আসছিল। এনিওয়ে, আমরা প্রবলেমটা সলভ করার জন্য আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতিটা ইউজ করবো, আমরা বুঝতে পারতেছি। সেখানে তাকে যদি 2 আর উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে রাখতে চাই আমরা, ঠিক আছে? মানে ভূপৃষ্ঠ, মানে ভূপৃষ্ঠ তো না, গ্রহ পৃষ্ঠ বলতেছি আমরা। গ্রহ পৃষ্ঠ থেকে 2 আর উচ্চতায় আহ স্মল এম ভরের উপগ্রহটাকে আমরা একটা বৃত্তাকার কক্ষপথে যদি লক করতে চাই, আগের প্রবলেমের মতোই ওই ভি পরিমাণ স্পর্শবেগ অলওয়েজ তাকে দিয়ে যেতে হবে, রাইট? বা ভি পরিমাণ স্পর্শবেগ তাতে থাকতে হবে। ওকে, এই ভি এর মানটা আমাদের বের করতে হবে, কারণ ওই জায়গায় একটা গতিশক্তি থাকবে, ওইটা আমাদের দরকার। এই ভি ভি না থাকলে ওই উচ্চতায় গতিশক্তিটা আমরা জানতে পারবো না, কারণ ভি এর কারণেই ওই গতিশক্তিটা তৈরি হবে ওখানে, ঠিক আছে? তো সব ধরনের শক্তি যেহেতু আমাদের প্রয়োজন হবে, এই ভি এর মানটা আমাদের শেষ প্রয়োজন হতে হবে পরবর্তীতে। ক্লিয়ার? আমাদের ফার্স্ট হিসেবে আমরা চিন্তা করে নিতে পারি ওই ভিটা বের করবো। তো টু চলে উপগ্রহের মোট শক্তি দেখতেছো এখানে কি, বিভব শক্তি এবং তার ওইখানে তার গতিশক্তি যোগফল। সো এখানে তার বিভব শক্তি কত, এটা আমরা জানি। বিভব শক্তির সূত্র কি,
মাইনাস জি ইন্টু ভরদৈর্ঘ্যের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বা তাদের ভরকেন্দ্রগুলোর মধ্যবর্তী দূরত্ব কত? মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, ভরকেন্দ্র দুটোর দূরত্ব কত? গ্রহটার ব্যাসার্ধ আর ওই এইচ, এইচ কে আমরা 2r হিসেবে লিখলাম, তার মানে আর প্লাস 2r এখানে লিখছি, প্লাস ওই তার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা বলতেছিলাম। ওকে। আচ্ছা, এখন ইনিশিয়ালি দেখো ওই ই পরিমাণ তাকে একটা এনার্জি দিয়ে তাকে উৎক্ষেপণ করা হয়েছিল সে। So, তার ফলে সে আসলে ওই ফাইনালি এই পরিমাণ, এটা হচ্ছিল ফাইনাল শক্তি, যে বাম দিকে যে শক্তিগুলো অলরেডি আমরা বের করে রাখছি, মাইনাস জি এম এম বাই আর প্লাস 2r প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু ফাইনাল অবস্থায় তার মোট শক্তি। মানে এই অবস্থায় ফাইনাল যে তার উচ্চতায় উচ্চতায় ওঠার পরে তার মোট শক্তি হচ্ছে এটা, হ্যাঁ। আর ইনিশিয়াল বা শুরুতে শুরুতে সে ভূপৃষ্ঠ থেকে মারা হয়েছিল, রাইট? তো সেখান থেকে আমরা কত শক্তি দিয়ে মারছিলাম, ধরলাম ই শক্তি দিয়ে মারছিলাম, ঠিক আছে। ই শক্তি দিয়ে উপরের দিকে মারছিলাম। আর তার একটা নিজস্ব বিভব শক্তি অবশ্যই থাকবে। তো সেখানে আমরা দেখি। ওকে। প্রাথমিক অবস্থায় অর্থাৎ গ্রহ পৃষ্ঠে তার মোট শক্তি কত? তার সেখানে তার বিভব শক্তি এবং উৎক্ষেপণের জন্য যে প্রয়োজনীয় শক্তি অর্থাৎ ই যেটা সেটা, এই দুটোর যোগফল। ওকে। এই যে, তাহলে গ্রহ পৃষ্ঠের বিভব শক্তি কত? মাইনাস জি ইন্টু ভরদৈর্ঘ্যের গুণফল অর্থাৎ ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, আর তাদের ভরকেন্দ্রগুলোর দূরত্ব মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলতেছি আর, ক্যাপিটাল আর, প্লাস ওই ই, ইটা কি? উৎক্ষেপণের যে শক্তি ছিল সেটা, এটাই তো প্রাইমারি অবস্থায় মোট শক্তি, প্রাথমিক অবস্থার গ্রহ পৃষ্ঠে তার মোট শক্তি, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে ফাইনাল অবস্থায় তার মোট শক্তি হচ্ছে উপরে যেটা বের করে রাখছি সেটা। এখন দুইটাই সমান হতে হবে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী। হুম, দুইটাই সমান হয়েছে তখন ক্যালকুলেশন করে আমরা এরকম একটা জিনিস পাইলাম। তো ই এর ভ্যালু কি আসছে দেখি। ইটাকে একদিকে রাখলাম আর বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলাম, তখন এরকম একটা ভ্যালু আসে। So, একটু সরল টরল করার পরে আলটিমেটলি এটা আসে। জিএম যদি কমন নিয়ে ফেলি তাহলে ওইখান থেকে 1 বাই আর যে আগে প্লাস আছে এটা লিখলাম, মাইনাস এই 1/2 এর আগে মাইনাস আছে ওইটা পরে লিখলাম, প্লাস হাফ এম ভি স্কোয়ার। সেখানে দেখতেছি আমরা ওই যে প্রথমে যেটা বলছিলাম ওই ভিটা বের করাটা শেষ পর্যন্ত আমাদের একটা ট্রিকি বা কি পার্ট হয়ে উঠবে, ঠিক আছে। তো এখন চলে আসছে সেই পার্টটা। ভিটা বের করতে পারলে আমাদের বাকি কাজ কমপ্লিট, ঠিক আছে। বাকি সব তো কিন্তু কি ইনফরমেশনটা প্রশ্নের, যে উপগ্রহের ভর স্মল এম, গ্রহের ভর ক্যাপিটাল এম, গ্রহের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, উপগ্রহের 2 এর উচ্চতা, মানে এই সব ইনফরমেশন কি প্রথম টার্মের সব ইনফরমেশন হয় প্রশ্নের। আর সেকেন্ড টার্মের ওই ভি ইনফরমেশন যেটা ভেলোসিটি ইনফরমেশন যেটা আমাদের ধরে নিছি, সেই ইনফরমেশনটা কিন্তু প্রশ্নের না, সেটা আমরা ধরে নিছি, ঠিক আছে। তাহলে বিটা বের করলে আমাদের কাজ শেষ। সো এখানে একটু সিম- একটু ক্লিন করে লিখছি। যাই হোক, একমাত্র অজানা রাশি হচ্ছে ভি, সেটাকে বের করাটাই আমাদের কাজ। তাহলে এটার জন্য আমাদের কি ওই ব্যালেন্স অফ ফোর্স মনে আছে, যেহেতু বৃত্তাকার কক্ষপথে সে আছে, তাহলে ব্যালেন্স অফ ফোর্স ইউজ করে আমাকে ওই বি এর মানটা বের করে নিব বলের ভারসাম্য ইউজ করে। কে বৃত্তাকার কক্ষপথে সমান পরিমাণ মহাকর্ষীয় বলটা অনুভব করছে, মানে এই পজিশন মানে ফাইনাল অবস্থানে সে যদি বৃত্তাকার কক্ষপথের লকটা আছে, সেখানে আমি বলের ভারসাম্যটা ইউজ করতেছি, ঠিক আছে। তো সেটা যদি ইউজ করি ভি স্কোয়ার মানে আমরা দেখতেছি জি এম বাই আর প্লাস এইচ, যেখানে এইচ অলরেডি আমরা 2r জানি, তো আমরা যেগুলো বসাইলাম, বসানোর পরে বি এর একটা মান পেলাম GM/3r, তার উপরে রুট, হ্যাঁ রুট ওভার GM/3r। এখন আমরা কি করব, এই বি এর এই মানটা নিয়ে বসাই দিব কোথায়, ওই সমীকরণটাতে ইকুয়ালস টু যেটা 2GM/3r প্লাস হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটাতে আমরা যদি এটা বসাই দিই তখন এরকম একটা জিনিস আসে। আর এটা যেহেতু রুট ওভার পর স্কোয়ার আছে এটা এটা চলে যাবে, এবং ফাইনালি যেটা আসবে এরকম একটা জিনিস আসছে। প্রথম টার্মটা এটা থাকবে, সেকেন্ড টার্মটা হাফ ইন্টু GM/3r, স্মল এমটার পাশে রাখুন GMM/3r। তো GMM/3r, 2 GMM/3r প্লাস GMM/6r, এটা যদি সরল করি আমরা যা আসে সেটা হচ্ছে 5 GMM/6r। ওই 6 এর নিচে লসাগু নিয়ে এরকম একটা ভ্যালু আসবে আর কি। সো এই যে সব ইনফরমেশন কিন্তু প্রশ্নের ইনফরমেশন, স্মল এম, ক্যাপিটাল আর, সবগুলোই এই প্রশ্নের ইনফরমেশন। তাহলে গ্রহ থেকে কত শক্তিতে উৎক্ষেপণ করলে প্রয়োজনীয় সর্বনিম্ন কত সর্বনিম্ন শক্তি কত হইলে আসলে ওই বৃত্তাকার কক্ষপথে সে
উম, উপগ্রহটাকে রাখতে পারবে, সেটা আমরা এখান থেকে বের করে ফেলছি। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার কত, 11 নম্বর প্রবলেম। এটাই আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রবলেম অ্যান্সার পেয়ে গেলাম। আমরা এখন 12 নম্বর প্রবলেমটা দেখবো। আচ্ছা, তো 12 নম্বর প্রবলেমটা স্টেটমেন্ট একবার পড়ি, কি আছে দেখি। এটা বলছে 200 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে, এটা বানানো একটু বলেছি, যাই হোক, কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে 6000 মেগাজুল গতিশক্তি দেওয়া হলে উপগ্রহটি কত উচ্চতায় পৃথিবীকে পরিভ্রমণ করবে। পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে 6.6 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা বুয়েট 2020-21 সালের রিটেন পরীক্ষা আসছিল। তো খেয়াল করে দেখবে, এটা আসলে ওই আইআইটির একটু আগে যে প্রবলেমটা দেখিয়েছে ওইটা সিমিলার। ঠিক আছে, খুব কাছাকাছি একটা প্রবলেম। আইআইটি মানে আজকে একটা প্রবলেম দেখছি, ওটা খুব কাছাকাছি প্রবলেম এটা। সো এই ধরনের তোমরা প্রবলেম গুলোর মধ্যে একটু সিমিলারিটি দেখবা। তোমরা একটা অ্যাডভান্স ক্যাটাগরি প্রবলেম এগুলা, মানে এই টাইপের প্রবলেম সলভ করতে পারলে তোমাদের এই ডেভিয়েশন থেকে যদি প্রশ্ন আসে, এই অ্যাডমিশন টেস্টে বইতে এটাই আসবে আর কি, রিটেনে এই ধরনের প্রশ্নই আসবে। সো আমরা এই প্রবলেমটা সলভ করবো তার আগে ছবিটা একটু দেখি আমরা। এখানে দেখতেছি ওই সবুজটা পৃথিবী, ভর আছে কেন্দ্রের মধ্যে ভর রাখছি, ব্যাসার্ধটা দিয়ে রাখছি 6400 নিউটন/3 মিটার। এইচ যেটা সেটা বের করতে হবে, কেন কত উচ্চতা পৃথিবীকে পরিবহন করবে এটা জানতে চাইছি। আর স্মল এম ওই উপগ্রহটার ভরটা দেয়া আছে। ঠিক আছে। আচ্ছা, জি, উপগ্রহটির উচ্চতা আসলে জানতে চাইছি। ওকে, এখন দেখি এই নির্দিষ্ট উচ্চতা তুলসী, তোলার পরে কি করছি, 6000 মেগাজুল গতিশক্তি দেওয়া হয়েছে। তার মানে ওই হাফ এমভি স্কোয়ার যেটা, সেটাই আসলে দেওয়া হয়ে গেছে। সেটাই আসলে কি 6000 মেগাজুল। ঠিক আছে, 6000 মেগাজুল আসলে কি, ওই হাফ এমভি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা ওই ওইখানে মানে অর্থাৎ ওই উচ্চতায়, কত উচ্চতায়, আর+এইচ উচ্চতায়, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বা কেন্দ্র থেকে আর+এইচ উচ্চতায় আহ, যে উপগ্রহটা আছে তার গতিশক্তি আসলে কি, এই ভি এর কারণে তো তোর শুধুমাত্র গতিশক্তিটা আসবে, আর তো কোনো গতিশক্তি নাই আসলে। তার মানে এই গতিশক্তিটা একদম পুরোপুরি হুবহু ভ্যালুটাই দেয়া আছে 6000 মেগাজুল। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই যে, এই হাফ এম ভি স্কোয়ার মান হচ্ছে 6000 মেগাজুল। এম এর মান কত আমাদের জানা আছে, 200 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ। তাহলে এখান থেকে আমাদের ভিটা বের করে ফেলতে পারবো খুব সহজে। ঠিক আছে, আবার ওই ভি এর আমরা ব্যালেন্স অফ ফোর্স দিয়ে আমরা আসলে কি কি জানি আমরা, ওই ভি স্কোয়ারের ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারি কত, জিএম/আর+এইচ। ঠিক আছে, ভি স্কোয়ার ভ্যালু হচ্ছে জিএম/আর+এইচ, ব্যালেন্স অফ ফোর্স, যেহেতু সে বৃত্তাকার কক্ষপথে লম্ব অবস্থায় আছে। এখন দুইটা ভি স্কোয়ারে কি, এই জিএম/আর+এইচ যদি ওখানে বসাই দিই তাহলে আমাদের কাজ শেষ, তাই না? আচ্ছা, এটা বি ইকুয়ালস টু, এটা দরকার ছিল না, ওই ভি স্কোয়ার বদলে সরাসরি বসাতে পারতাম এনিওয়ে। সো হাফ এম ভি স্কোয়ার বদলে আমরা কি ওই ভি স্কোয়ার বদলে ওই এটিকে আবার স্কোয়ার করে বসাইছি এনিওয়ে। তো বসানোর পরে রুট ওভারটা চলে যাবে, কিন্তু আসলে আলটিমেটলি ভি স্কোয়ারটা সরাসরি বসাইতে পারতাম এখান থেকে আসলে, একই কথাই। একটু বেশি করছি আর কি কাজটা। এনিওয়ে, তো তোমরা ভি স্কোয়ার সরাসরি বসাই দিলে আসলে কোনো সমস্যা নাই। সো কত আসবে দেখি আমরা। ক্যালকুলেশনটা খুব সিম্পল, জাস্ট এখানে বসাই দাও, ওই হাফ GM/m/2 × R+H সমান ওই 6000 মেগাজুলের 6000 × 10⁻⁶। ঠিক আছে, তো আলটিমেটলি আর+এইচ এর ভ্যালু আসে GM/m/2 × 6000 × 10⁻⁶,
তো ওই যে ভ্যালুগুলো যদি বসাই আলটিমেটলি আসে, আর প্লাস এইচ এর মান কত, 6,600 মানে হইতেছে 1 2 3 4 5 6.6 ইন্টু 10 to the 6 বা 6,600 কিলোমিটার আর কি। যদি কিলোমিটারে কনভার্ট করি, 1,000 দিয়ে যদি ভাগ দেয় কিলোমিটারে আসবে। আর প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে 6,600 কিলোমিটার। তাহলে এইচ এর ভ্যালু কত? আর বিয়োগ করে দিব 6,600 কিলোমিটার থেকে। আর এর ভ্যালু কত? 6,400 কিলোমিটার। তাহলে অ্যান্সার হবে 200 কিলোমিটার। বুঝে যাচ্ছে? ঠিক আছে, 6,600 কিলোমিটার থেকে 6,400 কিলোমিটার বিয়োগ দিয়ে 200 কিলোমিটারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে সেই এইচ, উপগ্রহটির উচ্চতা। তো আমাদের বেড়ে গেছে উপগ্রহের উচ্চতা। সুন্দর দেখা যাচ্ছে। এইচ, 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 200 কিলোমিটার। ওকে, সেটা খুব সহজ ছিল প্রশ্ন। তো আমরা পরের প্রশ্নটার দিকে যাই। তো আমাদের কত নাম্বার গেল? এটা প্রবাবলি 12 নাম্বার সলভ করে ফেলছি আমরা। 12 নাম্বার গেছে, আমরা 13 নাম্বার প্রবলেম সলভ করবো এখন। প্রবলেম নাম্বার 13 আমরা শুরু করি। প্রশ্নটা একবার পড়ি। কি বলা আছে? চারটা কণা, প্রত্যেকটার ভর দেয়া আছে এম, ক্যাপিটাল এম, এবং প্রত্যেকটা ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা বৃত্ত বরাবর সম দূরত্বে থেকে ঘূর্ণায়মান। ঠিক আছে, ঘূর্ণায়মান বস্তুগুলোর গতি কত? তার মানে আসলে বোঝা যাচ্ছে বস্তুগুলোর গতি হচ্ছে সেম হবে। এই গতিগুলো জানতে চাইছি। যেহেতু সমদূরত্ব থেকে ঘূর্ণায়মান আছে, গতি যদি ডিফারেন্ট হতো তাহলে তো কি সমদূরত্ব থাকতে পারতো না সবাই। তো আমরা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। প্রথমত আমরা এই সার্কেলটা আঁকলাম এবং এটাকে একদম ইকুয়ালি চারটা সেগমেন্টে ভাগ করলাম। কি কাকে, এই পরিধিটাকে চারটা সেগমেন্টে ভাগ করছি দেখো। কেন? এই সমদূরত্ব থেকে যেহেতু চারটা কোণা ঘূর্ণায়মান, তাহলে এই পরিধির চারটা সেগমেন্টের এই চারটা কোণায় থাকতে হবে চারটা বস্তুকে। ঠিক আছে, সবসময় এই দূরত্বটাকে মেনটেন করতে হবে। তো বস্তুগুলোকে বসাই দিলাম, চারটা ভিন্ন রঙের বস্তু, কিন্তু ভর আদতে সবগুলোরই কি এই ক্যাপিটাল এম করে, আর ব্যাসার্ধ হচ্ছে আর। তো এখানে বসাই দিলাম। ওই তারা কি ওই ভি বেগে ঘূর্ণায়মান দেখতেছো? তো আমি এন্টিক্লকওয়াইজ ধরছি, ওটা কোনো অসুবিধা নেই, যেকোনো একদিকে ধরলেই হয়। ওই ভি বেগে তারা ঘূর্ণায়মান আছে। ওই ভি এর মানটাই আসলে বের করতে হবে আমাকে। ঠিক আছে, আমি এখানে যাচ্ছি, ভি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে বুঝাই যাচ্ছে যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার বস্তু ধরি, ধরলাম এই ক্যাপিটাল এম্বরের বস্তুটা, সে আসলে কি করতেছে, মোশনে আছে একটা বৃত্তাকার কক্ষপথে। তার মানে ডেফিনেটলি সে কোনো না কোনো ভাবে বৃত্তর কেন্দ্রমুখী বল দ্বারা লকড অবস্থায় আছে, কারণ এম বি স্কোয়ার বাই আর যেটা কেন্দ্রবিমুখী বল, তাকে তো একটা কেন্দ্রমুখী বল দিয়ে ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ সে বৃত্তাকার কক্ষপথের লকড অবস্থায় থাকতে পারতো না। মনে করে, তার মানে বলের ভারসাম্য কনসেপ্ট আমাকে ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখবা। এখন কেন্দ্রমুখী বলটা আসলে জেনারেট হবে কিভাবে? এখানে তো ভর, বল তো আসলে শুধুমাত্র গ্রেভিটেশনাল ফোর্স আর ওই ভি এর কারণে এম বি স্কোয়ার বাই আর ছাড়া আর কোনো ফোর্স নাই। ঠিক আছে, মানে গ্রেভিটেশন, বাকি ভর যেগুলো আছে তাদের গ্রেভিটেশনই আসলে বাকিটা তৈরি করবে এই কেন্দ্রমুখী বলটা। সেটা আমরা কমন সেন্স করে বলতে পারতেছি। প্রশ্নটা জে ডাবলই মেইনে আসছিল 2014 সালে, এবং এটা এমসিকিউর প্রশ্ন। So আসলে প্রশ্নটা এত কঠিনও না, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট এটা আসলে খুব একটা কঠিন প্রশ্ন না। তো দেখি আমরা ওই কেন্দ্রমুখী বল যেটা, সেটা আমরা এখানে দেখতেছি। কিন্তু তিনটা ফোর্স দিয়েছি তিন কালারের, ওই নীলের সাথে যেটা কানেক্টেড, এই হলুদটাকে টার্গেট করছি আর কি আমরা। হলুদ বস্তুটা হচ্ছে কি মেম্বারের যে কোনো একটা দিলেই হয়। আমরা হলুদটাকে নিয়ে তার গতিটাকে অ্যানালাইসিস করে আমরা বিটা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের মানে গোল। তো এই হলুদটা আসলে কই ওই অ্যাডজেসেন্ট, এফ এডিজি মানে হচ্ছে অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট মানে আসলে সন্নিহিত আর কি। আশেপাশে সন্নিহিত কি আছে, এই যে নীলটা আছে আর এদিকে ওই হালকা লালটা আছে আর কি। আর এসিসি মানে হচ্ছে অ্যাক্রোস। তো এটার অ্যাক্রোস আছে ওই সবুজটা। এই যে এখানে লিখছি সন্নিহিত একটি বলের আকর্ষণ বল, মানে ওই নীলটা দিয়ে হলুদটা যে বলে আকর্ষিত হবে, মানে হলুদটা নীলটার কারণে যে পরিমাণ ফোর্স ফিল করবে, আকর্ষণ বলটা। ঠিক আছে, বাট নীলটা কর্তৃক হলুদটার, নীলটার দিকে যে ফোর্সটা ফিল করতেছে। ঠিক আছে, হলুদটা সবুজটার দিকে যে ফোর্সটা ফিল করতেছে। ঠিক আছে, যেহেতু সবুজটা হলুদটাকে আকর্ষণ করতেছে, এটা এসিসি। এটাও লিখছি জি, এফএসিসি বা এফ অ্যাক্রস, বেশের অন্য প্রান্তের ভরের আকর্ষণ বল এই সবুজটা। আসলে নিত এটা এফএডিজি। ওকে, যেহেতু ধরো সমুদ্র উঠতে আছে, তাহলে এই এফএডিজি দুটোই সেম হবে আর কি। সো আমরা এরপরে চলে যাই।
যেটা দূরত্ব সেটা বের করবো ফার্স্টে। এফ এডিজি বা অ্যাডজেসেন্টটা আমরা বের করবো। এটার জন্য আসলে কি, এই যে ডার্ক করে দেওয়া আছে এই পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে এই লাইনটা আমাদের দৈর্ঘ্যটা বের করে ফেললে আমাদের কাজ শেষ। দূরত্বটা যেহেতু বের করতে হবে তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা বের করার জন্য আমাদের ওই এখানে দেখতেছি আমরা একটা পিথাগোরাসের একটা গাঢ় ত্রিভুজ দেখতে পারতেছো। এটা হচ্ছে পিথাগোরাসের ত্রিভুজ, যার ভূমি ও আর লম্ব ও আর। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ হবে √r² + r², অর্থাৎ r√2। নিচেরটার ক্ষেত্রে সেম সেম প্রসেসে r√2টা আসবে। তাহলে এই দূরত্ব পেয়ে গেছি। তাহলে অ্যাডজেসেন্ট কত সেটা পেয়ে যাবো। অ্যাডজেসেন্ট কত? জি এম এম, কারণ দুটো ভরের বস্তু হচ্ছে এম করে। জি ইন্টু ভরদের গুণফল ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ। এটা হচ্ছে ফোর্স, হ্যাঁ, মহাকর্ষ বল। অ্যাডজেসেন্টের মহাকর্ষ বলটা কত পেয়ে গেলাম? একটার, এটা হচ্ছে gm² / 2r²। আরেকটারটাও সেম প্রসেসে থাকবে, এফ অ্যাডজেসেন্ট। এখন দরকার আমার এফ অ্যাক্রস। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, দেখো। এফ অ্যাক্রস এর তার দূরত্ব হচ্ছে ওই ব্যাস। ব্যাসটা কত? r+r, অর্থাৎ 2r। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2r, আর উপরে হচ্ছে জি ইন্টু বর্গের গুণফল অর্থাৎ m × m। তাহলে gm² / 4r²। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এই এফ অ্যাডজেসেন্ট যে দুটো আছে, এই দুইটার আবার কি একটা লব্ধি থাকবে। এবং ইন্টারেস্টিং, এই লব্ধিটা আসলে কেন্দ্রমুখী হবে, সেটাও একবার দেখে নিচ্ছি আমরা। দেখো, এটা খুব সহজেই বুঝতে পারতেছি। এখানে এটা কি মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি সমান সমান ইকুয়ালি ভাগ হবে। তার মানে আলটিমেটলি ওই, আচ্ছা এই 90 ডিগ্রি কেন হবে? কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, ওই বেশের উপরে দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ, এই কারণে 90 ডিগ্রি। এটা অর্ধেক অর্ধেক হয়ে এফ অ্যাডজেসেন্ট যেহেতু সমান, তার মানে তার ঠিক মধ্যবিন্দু দিয়ে এটা যাবে। তার মানে আলটিমেটলি ওই বেশ দিয়েই বা কেন্দ্রমুখী হবে তাদের লব্ধি, এফ অ্যাডজেসেন্ট দুটার লব্ধি হবে কেন্দ্র বরাবর। এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাস ইউজ করে বা আমরা লব্ধির সূত্র ব্যবহার করে স্ট্রেট ফরওয়ার্ড এই এফ অ্যাডজেসেন্ট দুটার লব্ধি এফ আর কত সেটা বের করে নিতে পারবো। এই যেটা মানাসে এফ অ্যাডজেসেন্টের √2 গুণ এফ অ্যাডজেসেন্টের মান বসাই দিয়ে √2 দিয়ে গুণ দিয়ে আলটিমেটলি এটা পেলাম gm² / √2 ইন্টু r²। এটা হচ্ছে এফ আর, অর্থাৎ অ্যাডজেসেন্ট দুইটার লব্ধি। তাহলে অ্যাডজেসেন্ট দুইটার আর প্রয়োজন নাই আমাদের, লব্ধিটা যেহেতু হাতে চলে এসেছে। এই এফ আর এই কালোটা রাখছি। আর এই লাইনে অলরেডি এফ এসিসি যেটা ছিল সেটা অলরেডি ছিল। এসি মানে কি অ্যাক্রোসে যে অ্যাক্রোসের যে সবুজটা থাকার কারণে যে পরিমাণ আকর্ষণ বল এখানে ক্রিয়েট হয়েছে সেটা এফএসিসি। এটার সাথে জাস্ট লব্ধির যে এফ অ্যাডজেসেন্ট দুটার লব্ধিটা দুটা জাস্ট যোগ হবে, অর্থাৎ এফ আরটা যোগ হবে এফ এসিসির সাথে। যোগ হয়ে এখানে এফ টোটালটা পাইলাম। কেন্দ্রমুখী বল এফ টোটাল কত? এই দুটো যোগফল বসাই দিলাম ভ্যালুগুলা। আলটিমেটলি gm² / r² কমন নিয়ে আমরা এরকম একটা জিনিস পাই, 1/4 প্লাস 1/√2। আমি সেই যে বলছিলাম বলের সাম্যাবস্থা থাকলে কি করতে হবে? এফ মানে কেন্দ্রবিমুখী বল আর কেন্দ্রমুখী বল দুটো সমান হতে হবে, তাই না? কারণ বৃত্তাকার পথ মেনটেন করতেছে। বিমুখী বল এফ সি আর কেন্দ্রমুখী মহাকর্ষ বল এফ টোটাল। এফ টোটালের ভ্যালু কত? এফ এসিসি প্লাস এফ আর। এফ আরটা কি? এফ অ্যাডজেসেন্ট দুটোর লব্ধি। তো ফাইনালি আমরা ভ্যালুগুলো যদি বসাই দিই, দেখো বাম পাশে বসে কি বসলাম? mv² / r, ডান পাশে gm² / r² ইন্টু 1/4 প্লাস 1/√2। এখন কি করবো? উভয় পাশে m/r দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে কি হচ্ছে? বাম পাশে শুধুমাত্র v², ডান পাশে gm/r ইন্টু এই টার্মটা। তাহলে v এর মান কত চলে আসলো? √ওভার এটা। ঠিক আছে। তাহলে বস্তুগুলোর গতি পেয়ে গেছে। এই সবগুলো ইনফরমেশন তো কি প্রশ্নে আছে? ক্যাপিটাল এমও আছে, ক্যাপিটাল আরও আছে, তাই না? সব ইনফরমেশন প্রশ্নে আছে। So আমাদের আর কাজ নেই, যেটা একটা কনস্ট্যান্ট। তাইলে বস্তুগুলোর গতিগত সেটা পেয়ে গেছি আমরা। সেটাই আমাদের অ্যান্সার। মনে হচ্ছিল অনেক কঠিন প্রবলেম, আসলে খুবই সহজ একটা প্রবলেম। ভারসাম্য কনসেপ্ট ব্যবহার করে করছি। তো আমার এটাই হচ্ছে আনসার। ভি সবগুলা এটাই। ওকে, বস্তুগুলোর গতি। তো আমাদের প্রবলেম নাম্বার কত এটা? 13 নম্বর প্রবলেমটা চলে গেল। ঠিক আছে।
অলরাইট। সো 14 নম্বর প্রবলেমটা আমরা শুরু করি। প্রবলেম স্টেটমেন্ট একবার পড়ি। কি বলছেন? একটি বুলেট একটি গোলাকার গ্রহের পৃষ্ঠ থেকে ভি গতিতে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়। এটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে গ্রহের মহাকর্ষীয় ত্বরণ তার পৃষ্ঠের মানের 1/4 অংশ। ঠিক আছে? যদি গ্রহ থেকে মুক্তিবেগ ভি এসকেপ ইকুয়ালস টু ভি ইন্টু রুট ওভার এন হয়, তবে এন এর মান কত? ঠিক আছে, মানে ভি এসকেপ বা মুক্তি বেগে ছিল, যে বেগে মারা হয়েছিল তার রুট ওভার এন গুণ। তার মানে ওই যে বেগে মারা হচ্ছিল সেটা বের করতে পারলে আমাদের আসলে কাজ শেষ হয়ে যাবে, ওই রুট ওভার এনটা বের হয়ে আসবে আর কি সরাসরি। ওকে, বাধাজনিত শক্তির ক্ষয়টাকে উপেক্ষা করতে বলছে। তো প্রশ্নটা একবার পরে আমরা বোঝার চেষ্টা করি। বুলেটটাকে মারা হয়েছে কি গোলাকার গ্রহের পৃষ্ঠ থেকে বিগতিত উল্লম্ব হবে। তো এই ধরনের অঙ্ক আমরা আরো আগে করছি, সিমিলার টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা আসছে জেডাব্লিউ অ্যাডভান্সডে 2015 সালে। সো আগের সবগুলো অঙ্ক যদি তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, বা এই ভিডিওর প্রথম অঙ্কগুলো যদি প্রথম দিকের প্রবলেমগুলো যদি দেখে আসো, তাহলে এই অঙ্কটা অলরেডি বুঝে যাওয়ার কথা আসলে কি কোন অ্যাপ্রোচে আমরা সলভ করব। কোন অ্যাপ্রোচে আমরা করব? শক্তি সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে। So, কারণ ওই বেগের হিসাব আছে এবং আহ, পরিবর্তনশীল মহাকর্ষীয় বলের সম্মুখীন হবে ওই নিক্ষেপিত বস্তুটা। তো আমরা চলে যাই পরের স্লাইডে। প্রশ্নটা এই যে ডায়াগ্রাম আঁকলাম, সুন্দর নীলটা হইতেছে গ্রহটা, হলুদটা হচ্ছে বুলেটটা। তো বড় বুলেট আগে ঠিক হয় নাই, তারপর আমি ধরে নিলাম স্মল এম্বরের বুলেট, ক্যাপিটাল এম্বরের গ্রহ। আর হইতেছে ক্যাপিটাল আর হইতেছে গ্রহের ব্যাসার্ধ, স্মল এইচ হইতেছে সর্বোচ্চ উচ্চতা। এগুলো ধরে নিলাম আমরা, হ্যাঁ। এখন এই নিক্ষেপণ বেগ কত? স্মল ভি। ওই যে যদি গ্রহ থেকে মুক্তি বেগ ভি এসকেপ, মুক্তি বেগটা হচ্ছে এই নিক্ষেপণ বেগ ভি এর স্মল ভি এর রুট ওভার এন গুণ, ওই এর মান কত? এবং এই নিক্ষেপণ বেগের কিন্তু আমরা নিক্ষেপণ বেগ বা মুক্তি বেগ যেটাই, মানে মানে সরি, নিক্ষেপণ বেগ হচ্ছে স্মল ভি আর মুক্তি বেগ কত? ভি এসকেপ। আহ মুক্তি বেগের সূত্র আমরা কি জানি? ভূপৃষ্ঠ থেকে মুক্তি বেগ কি? ভি এসকেপ সমান রুট ওভার, ভূপৃষ্ঠ না আসলে গ্রহ পৃষ্ঠ হবে আর কি, এটা তো পৃথিবী বলে নাই। আচ্ছা, গ্রহ পৃষ্ঠে মুক্তি বেগ ভি এসকেপ সমান আমরা কি জানি? ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু জি ইন্টু গ্রহের ভর ডিভাইড বাই গ্রহের ব্যাসার্ধ। এই সূত্রটা আমাদের জানা আছে মুক্তি বেগের রাশিমালা থেকে। সো আমাদের যেহেতু এটা সূত্র জানা আছে, ওই স্মল ভি কে যদি আমরা কোনোভাবে এরকম একটা ফরম্যাটে আনতে পারি, দেখবো যে এখানে কনস্ট্যান্টটা কত সেটা পেয়ে যাবো। ভি এসকেপটের ওই স্মল ভি ইন্টু রুট ওভার এন, এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো আর কি। ঠিক আছে। So আমাদের দরকার হচ্ছে স্মল ভিটা, অর্থাৎ নিক্ষেপণ বেগটা কত সেটা বের করা। আচ্ছা, এখন যেহেতু দেখো এটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে গ্রহের মহাকর্ষীয় ত্বরণ তার পৃষ্ঠের মানের 1/4 অংশ। এটা হচ্ছে, এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে। এখন গ্রহের মহাকর্ষীয় ত্বরণ তার পৃষ্ঠের মানের 1/4 অংশ, মানে পৃষ্ঠের মহাকর্ষীয় ত্বরণ যেটা, সেটা আমাকে একটু জানতে হবে। সেটা আমরা জানি স্মল জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই সূত্র আমাদের পরিচিত। ঠিক আছে। আর এই উচ্চতায় মহাকর্ষীয় ত্বরণ কত? মহাকর্ষীয় ত্বরণ বা মহাকর্ষীয় ত্বরণ জি, নিচে এইচ দিয়ে ডিনোট করছি, জি এইচ, এটার মান কত? আমরা জানি জি এইচ সমান দেয়া আছে জি/4, যেহেতু 1/4 অংশ বলছে। তো জি/4, আর জি এর মান অলরেডি আমরা দেখছি কি জি এম বাই আর স্কোয়ার, তো সেটা যদি এখানে বসাই তাহলে জি এম/4 আর স্কোয়ার। ঠিক আছে। এটা কি ওই এইচ উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতায় মহাকর্ষীয় ত্বরণ। এখন মানে এইচ উচ্চতা, যে কোনো এইচ উচ্চতায় মহাকর্ষীয় ত্বরণ পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা বা ভূকেন্দ্র থেকে বা গ্রহর কেন্দ্র থেকে কত উচ্চতায় হবে? আর প্লাস এইচ উচ্চতায়। সেখানে মহাকর্ষীয় ত্বরণের সূত্র কি জানি আমরা? জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে। তাহলে এই সূত্র ইকুয়ালস টু আমার কি জানি? এখানে যেটা দেয়া আছে জি এম বাই 4 আর স্কোয়ার, সেটা যদি এখানে বসাই দিই তাহলে এরকম একটা ইকুয়েশন ফর্ম হবে, যেটাকে সলভ করলে কি পাই? ওই 1/r+h হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4 আর স্কোয়ার। সো রুট ওভার করলে এটা পাই, এবং এটাকে যদি আর গুণন করি এটা পাই। সো আলটিমেটলি এইচ এর ভ্যালু কত আসে? আর, তার মানে
ভূপৃষ্ঠ থেকে আসলে কত উচ্চতায় আছে, সর্বোচ্চ উচ্চতার ভ্যালু কত? ওই ভূপৃষ্ঠ না, মানে গ্রহপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা কত? গ্রহের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম। সেটা কেন? এটা দরকার হবে শক্তি সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করতে যাই। তো এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাই অঙ্কের। সেকেন্ড স্টেজে প্রবলেমের শক্তি সংরক্ষণশীলতা নীতি আমরা ব্যবহার করব। আমরা অলরেডি দেখছি অনেকবার যে গ্রহ পৃষ্ঠে মোট শক্তি এই উচ্চতায় মোট শক্তির সমান হবে। ঠিক আছে, কারণ গ্রহ পৃষ্ঠে মোট শক্তি আসলে কি? গ্রহ পৃষ্ঠে তার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। এই উচ্চতায় মোট শক্তি হবে কি? সেখানকার সেখানকার সেখানে তার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। ঠিক আছে, তাহলে গ্রহ পৃষ্ঠে বিভব শক্তি কত হবে? গ্রহ পৃষ্ঠে সূত্র, বিভব শক্তির সূত্র কি জানি? মাইনাস জি ইন্টু ভরদ্বয়ের গুণফল, মানে ওই গ্রহের ভর আর বুলেটের ভর এম ইন্টু স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল আর, অর্থাৎ গ্রহের ব্যাসার্ধ যেটা সেটা। তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, যেহেতু নিক্ষেপণ বেগ ভি, এখানে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সমান সমান এই উচ্চতায় তার বিভব শক্তি কত? উচ্চতায় বিভব শক্তি হবে কত? মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, যেহেতু এখন সে কেন্দ্র থেকে, মানে গ্রহের কেন্দ্র থেকে আর প্লাস এইচ উচ্চতায় আছে। তাহলে জি ইন্টু মাইনাস জি ইন্টু ভরদ্বয়ের গুণফল গ্রহের ভর ইন্টু বুলেটের ভর ডিভাইড বাই আর প্লাস এইচ, হ্যাঁ। প্লাস গতিশক্তি কত? যেহেতু সর্বোচ্চ উচ্চতায়, অলরেডি আমরা দেখছি এর আগে একটা প্রবলেম, যে সর্বোচ্চ উচ্চতায় কি তার গতিশক্তি শূন্য। কারণ যদি গতিশক্তি থেকেই থাকতো তাহলে তো সে আরো উচ্চতায় উঠতো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তিটা জিরো, এটা জিরো হয়ে যাবে। আলটিমেটলি এখান থেকে দেখো দুই পাশ থেকে স্মল এমটা কাটা চলে যায়। স্মল এম আসলে কোনো প্রয়োজনই পড়ে না আর কি। কাটাকাটি গিয়ে হাফ ভি স্কোয়ার সমান আহ একদিকে হাফ ভি স্কোয়ার রাখলাম আর বাকি সবগুলোকে অন্যদিকে পাঠিয়ে দিলাম। তাহলে জিনিসটা আসবে অনেকটা এরকম। ক্যালকুলেশন একটু সরল করার পর ক্যালকুলেশন হচ্ছে জিএম বাই টু আর। এটা কি? হাফ ভি স্কোয়ার। হ্যাঁ, তাহলে ভি স্কোয়ার হবে কত? ওই হাফের ওই টুটা উপরে উঠে গেলে ডান পাশে গিয়ে উপরে উঠে যাবে এবং সেটা হয়ে যাবে টু জিএম বাই টু আর, অর্থাৎ জিএম বাই আর। সো ভি স্কোয়ার জিএম বাই আর মানে ভি কত? রুট ওভার জিএম বাই আর। এই রুট ওভার জিএম বাই আর আমার কি চাইছিল, দেয়া আছে মনে আছে? ভি স্কেপটা ভি ইন্টু রুট ওভার এন, তাই না? ভি আমরা পেয়ে গেছি, স্মল ভি মানে কেমন একটা পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্ক আসলে নিয়ারলি ডান বা শেষ অবস্থায় আছে। কারণ গ্রহ পৃষ্ঠে মুক্তি বেগে ভি স্কেপ সমান কি? রুট ওভার টু ইন্টু জিএম বাই আর। এই রুট ওভার জিএম বাই আর এটাকে বাইরে রাখলে আমরা রুট ওভার টু আলাদা করি, তাহলে এরকম আসলো। এই রুট ওভার জিএম বাই আর কে আমরা লিখতে পারি কি, যেটা অলরেডি নিক্ষেপণ বেগ হিসেবে আমরা বের করছি। তাহলে আমরা দেখো রুট ওভার টু ইন্টু নিক্ষেপণ বেগ, যেটাই আমাদের কি বলা ছিল, ভি এসকেপ সমান নিক্ষেপণ বেগের সাথে রুট ওভার এন। তাহলে এন এর ভ্যালু অবশ্যই অবশ্যই কি হবে? টুটাই হবে, কারণ রুট ওভার টু ভি এর সাথে তো রুট ওভার টুটাই গুণাকারে আছে। তাই এন এর ভ্যালু হবে সেই রুট, মানে রুট ওভার ভিতরে চলে আসে, অর্থাৎ টু। দ্যাটস ইট। এই যে, বুঝতে পারতেছো? তাহলে ক্যালকুলেশনের ভ্যালু, যেটা অ্যান্সার জানতে চাইছিল সেটা আমরা বের করে ফেলছি। So, আমাদের প্রবলেম নাম্বার 14, 14 আমাদের শেষ হয়ে গেল। সো দেখে মনে হচ্ছিল অনেক কঠিন প্রবলেম, আসলে আমরা দুই স্টেপে প্রবলেমটা খুব সহজে সলভ করে ফেলতে পারছি। ঠিক আছে, জাস্ট খালি আইডিয়া রাখতে হবে কখন কোনটা, আমরা কখন কোন অ্যাপ্রোচটা আমরা নিব প্রবলেম সলভ করার সময়। সো আমাদের এটা গেল প্রবলেম নাম্বার 14, এখন আমরা প্রবলেম নাম্বার 15-এ যাব। সো প্রবলেম নাম্বার 15 আমরা শুরু করি। প্রবলেম স্টেটমেন্ট একবার পড়ি। ওকে, প্রবলেম স্টেটমেন্ট কি বলে দেখি। জে ডাবল অ্যাডভান্সড 2015, এটাও একই সালে আসছিল। তো প্রবলেম কি বলে দেখি। একটি বড় গোলাকার ভর ক্যাপিটাল এম, যেটা স্থির অবস্থানে রাখা আছে, এবং দুটি অভিন্ন বিন্দু ভর স্মল এম এবং স্মল এম একটি সরলরেখায় রাখা হয়েছে যা এম এর কেন্দ্রের মধ্য দিয়ে যায়। মানে তাদের সব তিনটারই কি ভর কেন্দ্রটা একই রেখার উপর অবস্থিত। বিন্দু ভর দুটির একটি কঠিন ভরহীন দণ্ডের মাধ্যমে যুক্ত। যে এই স্মল এম দুটো হচ্ছে একটু গাঢ় লাইন যেটা দেখতেছি, এটা দিয়ে হচ্ছে একটা দণ্ড, এটা দিয়ে কানেক্ট করা। মানে দণ্ডের দুই মাথায় এই স্মল এম ভরের দুটো বস্তু লাগানো আছে। এই দণ্ডের দৈর্ঘ্য কত? এল, স্মল এল। এবং এই সিস্টেমটি
শুধুমাত্র যাদের সংযুক্তকারী রেখার উপর মুক্তভাবে চলাচল করতে পারে। ঠিক আছে। এই তিনটি ভর একে অপরের সঙ্গে কেবল তাদের নিজস্ব মহাকর্ষীয় বলের মাধ্যমে ক্রিয়া করে। যখন ক্যাপিটাল এম এর কাছাকাছি বিন্দু ভর, মানে হচ্ছে যেটা সবচেয়ে বড় ভর, ক্যাপিটাল এম এর কাছাকাছি বিন্দু ভরটির দূরত্ব, মানে এই স্মল এমটার বিন্দু ভরের দূরত্ব কত, আর সমান 3L, মানে স্মল আর সমান 3L হয়, তখন দণ্ডে টান শূন্য হয়। এই দণ্ডের মধ্যে টান নাই কোনো। ঠিক আছে। এবং তখন যদি স্মল এম এর ভ্যালু, মানে তখন না, স্মল এম এর ভ্যালু আসলে কত, যদি স্মল এম সমান কে ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই 288 হয়, তাহলে কে এর মান কত? আচ্ছা, প্রশ্নের মধ্যে এখানে একটা দাঁড়িয়ে পড়ে গেছে, তো দাঁড়িয়ে হবে না। আচ্ছা, যদি স্মল এম এর মান কে ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই 288 হয়, তাহলে কে এর মান কত? এটা হচ্ছে প্রশ্ন আমার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্ন একবার দেখি একটু। তো বড় গোলাকার ভর ক্যাপিটাল এম ছিল, তার সেন্টার থেকে এই ছোট নিয়ারেস্ট যেটা, এই যে কাছাকাছি, যখন কাছাকাছি স্মল এম ভরের বস্তুটার দূরত্ব, আর যখন স্মল আর যখন 3L হয়, তখন দণ্ডে টান শূন্য হয়। এটা হচ্ছে সবচেয়ে কি পার্ট প্রশ্নের। ঠিক আছে, এটা বুঝতে হবে আমাকে। দণ্ডে টান শূন্য কখন হচ্ছে, ঠিক আছে। আর কি বলা আছে, যদি এম এর ভ্যালু কে ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই 288 হয়, তাহলে কে এর মান কত? ফাইন। এখন আমি যেটা করতেছি দেখো, সবগুলার ভরকেন্দ্রের নাম দিয়ে দিলাম এ বি সি, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে। এ বি সি ভরকেন্দ্রগুলো, সেন্টারগুলোর নাম দিয়ে দিলাম আর কি, তিনটে ভরেরই। আর এখানে এই গাঢ় লাইনটা দেখতো, যেটা হচ্ছে রড। বিসি হচ্ছে একটা দণ্ড, দণ্ড বা রড। হ্যাঁ, ফাইন। এখন এই ইনফরমেশন দেওয়া আছে, যখন বিসি দণ্ডের টান শূন্য, তখন এ বি সমান 3L আর বিসি সমান স্মল এল। ঠিক আছে। এ বি সমান 3 ইন্টু স্মল এল আর বিসি সমান স্মল এল। এখন সবচেয়ে কি পার্ট, সে কি, এটা হচ্ছে, দেখো, কখন আসলে এই দণ্ডের টানটা শূন্য হবে, মানে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। চিন্তা করে দেখো তো, বি ভরের বস্তুটা, মানে স্মল এম ভরের বস্তু, মানে বি বিন্দুর বস্তুটা এ বিন্দুর বস্তু, অর্থাৎ ক্যাপিটাল এম তাকে টানতেছে, সিও তাকে টানতেছে। ঠিক আছে। সি বিন্দুর বস্তু, মানে সি বিন্দুর বস্তুটা, সে এই বি বিন্দুর বস্তুটা তাকে টানতেছে, মানে এই বাম দিকে, লেফট সাইডে। ক্যাপিটাল এম ভরের বস্তুটা তাকে লেফটে টানতেছে। আর হলুদ বস্তু অর্থাৎ বি বিন্দুর বস্তুটার ক্যাপিটাল এম অর্থাৎ নীল বস্তুটা তাকে টানতেছে বাম দিকে, আর সবুজটা টানতেছে তাকে ডান দিকে। ঠিক আছে। সো আলটিমেটলি এই হলুদটার উপর একটা ফোর্স কাজ করতেছে, সবুজটার উপর একটা ফোর্স কাজ করতেছে। এখানে এই হলুদ বস্তুটা যেটা, সেটার ফোর্স যদি বাম দিকে হয়, কোন একটা ফোর্স, সবুজটাও যদি তারও বাম দিকে হয়, এবং দুইটা যদি অসমান হয়, ফোর্স অসমান, সমান না, যদি সমান না হয়, তাহলে এই দণ্ডে কিন্তু একটা টান এক্সিস্ট করবে। চিন্তা করে দেখো তো, এটা একটু বোঝার সুবিধার্থে আমি তোমাদের বলে দিই। ধরে আমরা হলুদটার টান বেশি পড়তেছে হলুদটাতে, তাহলে হলুদটা একটু জোরে চলে আসতে চাইবে তার দিকে, নীলটার দিকে। ওখান থেকে সবুজটার টান যেহেতু কম, সবুজটা একটু আস্তে আস্তে আসতে যাচ্ছে। তার মানে এই দণ্ডে একটা প্রেসার পড়তেছে, টান পড়তেছে, টেনশন হচ্ছে। উল্টা ভাবে, যদি হলুদটা একটু কম যেতে চায়, হলুদটার উপরে ক্যাপিটাল মানে নীলটা একটু কম টান দিচ্ছে, এটা হওয়াটা আসলে পসিবল না, তারপর আমরা ধরে নিচ্ছি সবুজটা একটু বেশি জোরে আসতে যাচ্ছে, তাহলে কি তারপরও একটা প্রেস পড়তেছে, রাইট, এই দণ্ডের মধ্যে। ক্লিয়ার। এটা তখনই একমাত্র দণ্ডে কোনো টান থাকবে না। ফিজিক্যালি আমরা যদি চিন্তা করি, যখন হলুদটার টান এবং সবুজটার ফোর্স, মানে হলুদটার উপর ক্রিয়াশীল লেফটের দিকে যে ফোর্স, সবুজটার দিকে ক্রিয়াশীল লেফটের দিকে যে ফোর্স, এই দুটো যখন সমান হবে, তখন। তো এটাকে আমরা যখন কথায় লিখবো, এই যে বিসি রোডে টান শূন্য হইতে হলে বি এর উপর বি এ বরাবর ক্রিয়াশীল বল, বি এর উপর, বি মানে হচ্ছে হলুদটার উপর বি এ বরাবর, মানে নীলটার দিকে ক্রিয়াশীল বল হবে সি এর উপর, মানে সবুজটার উপর সি এ বরাবর, মানে সবুজ থেকে নীলের দিকে ক্রিয়াশীল বল, এই দুটার সমান হতে হবে। বুঝা গেছে? এটা হচ্ছে ফিজিক্স। এটা যদি বুঝতে পারো, তোমাদের আসলে প্রবলেমটা হয়ে যাবে। সো এই ফিজিক্সটা আসলে আন্ডারস্ট্যান্ডটাই হচ্ছে এখানে সবচেয়ে কি পার্ট। ঠিক আছে। এটা কিন্তু আগের প্রবলেমগুলোর মতো না।
এটাকে আমাকে একটু ফিজিক্সটা আমাকে মানে কোনো সরাসরি আমরা এই রাস্তায় হাঁটতে হবে সরাসরি মারি দিচ্ছিলাম না। এটাকে আমাদের একটু কি করতে হচ্ছে, আইডিয়াটা তৈরি করতে হচ্ছে। সো সো এই ফিজিক্সটাই আমাদের আসলে এখানকার অঙ্কের এই এই প্রবলেমটা সলভ সলভ করার মূল কি পার্ট। তো প্রথমে আমরা যে যে বি এর উপর বি এ বরাবর ক্রিয়াশীল বল যেটা, মানে হলুদটার উপর, হলুদটা লেফটের দিকে যে ফোর্সটা ফিল করে সেই ফোর্স আমরা বের করবো ফার্স্টে। তার জন্য আমরা দেখি হলুদটার জন্য মানে হচ্ছে স্মল এম্বারের বস্তু যেটা বি বিন্দুতে, সে লেফটের দিকে সে এই যে এখানে ব্লক করা আছে ক্যাপিটাল এম এবং স্মল এম, তাদের যে আকর্ষণ বলটা লেফটের দিকে ফিল করবে সেটা কত, জি এম এম বাই পি এল হোল স্কোয়ার। ঠিক আছে, কিন্তু সবুজটা তাকে অপোজিট দিক থেকে টানবে, এই কারণে সেটা কি হবে, বিয়োগ হবে। বুঝতে পারতেছো? আবার দেখি আগেরটা কি হচ্ছে, এই হলুদটা নীলটার দিকে আকর্ষণ হচ্ছে, মানে নীলটা হলুদটাকে বাম দিক থেকে টানতেছে, মানে লেফটের দিকে, বি থেকে এর দিকে যাচ্ছে এই ফোর্সটা, জি এম বাই থ্রি এল হোল স্কোয়ার। আর সবুজটা তাকে ডান দিক থেকে টানতেছে, তাহলে এই কারণে এটা যেহেতু টানাটানি চলতেছে আমরা মাইনাস দিছি, যেহেতু দুটো অপোজিট ডিরেকশনে। ঠিক আছে, তাহলে মাইনাস জি এম বাই এল স্কোয়ার। এখন আসি সি এর উপর, সি এ বরাবর ক্রিয়াশীল বল কত। সি এ বরাবর এই যে মার্কার আছে দেখো, এই যে এখানে তীর চিহ্ন দেওয়া দেয়া আছে যে কোন দুইটা ফোর্স বলের জন্য, কোন দুইটা ভরের জন্য আমরা কি ফার্স্ট বের করছি, ওই সবুজটা নীলটা, মানে নীলটা করছি সবুজটার উপর আকর্ষণ বল যেটা সেটা হচ্ছে কত, জি এম এম বাই জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই ফোর এল। ফোর এল কেন, কারণ আর হচ্ছে থ্রি এল আর এদিকে একটা এল আছে, তাহলে ফোর এল আছে তার দূরত্ব, ফোর এল হোল স্কোয়ার। এটার সাথে কি হবে, যোগ হয়ে যাচ্ছে কেন দেখো, এই যে এই দুইটা ভর এখন মানে দুইটা হলুদ এবং সবুজ, এদের কি হলুদটা তো সবুজকে ওই বাম দিক থেকে টানতেছে, তার মানে লেফটের দিকে টোটাল ফোর্সের জন্য এই কারণে দুটোই যোগ হবে, দুটো সেম ডিরেকশন, জি এম বাই স্মল এল স্কোয়ার। আচ্ছা এখানে একটু বলেছেন, এখানে আমি একটু ই করে দিই, এই যে সমীকরণে এটা স্মল এম হবে, এটা স্মল এম হবে। সো এটা কেন স্মল এম হবে এটা বুঝতেই পারতেছো, কারণ এখানে আসলে কিসের স্মল এম হবে, কেন হবে বুঝতে পারতেছো, কারণ এটা আসলে হলুদটা সবুজটা, হলুদটা সবুজটা দুটো ভরিতে স্মল এম, তাহলে জি ইন্টু স্মল এম দুটো হবে ডিভাইড বাই স্কয়ার। পরে বিষয়টা ঠিক ছিল। সো এখানে দেখতেই পাচ্ছি দুটো সমান। এখন দেখি জি এম বাই স্মল এল স্কোয়ার, দুই পাশে মাইনাস, এটা এই বাম পাশে মাইনাস আছে আর ডান পাশে প্লাস আছে, এটা কি দুটো সেম জিনিস, তো দুটাকে এক সাইডে নিয়ে চলে যাই আমরা। আর এই পাশে থ্রি এল হোল স্কোয়ারকে নাইন এল স্কোয়ার লিখলাম, আর ফোর এল হোল স্কোয়ারকে ফোর সিক্সটিন এল স্কোয়ার লিখলাম। ওই যে দুটোকে এক সাইডে নিয়ে এসে এভাবে আসলাম, দুটোকে এক সাইডে নিয়ে আসলাম, কোন দুটোকে, জি এম বাই স্মল এল স্কোয়ার, দুটোকে একসাথে নিয়ে আসি, এরকম একটা জিনিস পেলাম। বাকি জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই এল স্কোয়ারটা কমন নিলাম, তাহলে অন্য পাশে ওয়ান বাই এন, ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই সিক্সটিন এরকম একটা ভ্যালু আসছে। তো একটু সরল করলাম, এল স্কোয়ারটা কাটা পড়ে যাচ্ছে দুই পাশ থেকে, জিটাও কাটা পড়ে যাচ্ছে দুই পাশ থেকে, স্মল এম একটা কাটা পড়ে যাচ্ছে দুই পাশ থেকে। ঠিক আছে, তাহলে টু ইন্টু স্মল এম বাম পক্ষ থেকে থাকতেছে শুধু, আর ডান পক্ষ থেকে ক্যাপিটাল এম ইন্টু এই যে এই রাশিমালাটা যেটা সরল করলে যা আসে, মানে শেষ পর্যন্ত আসবে 16 - 9/16 ইন্টু নাইন, দ্যাট মিনস টু এম সমান 7m/144, স্মল এম সমান 7m/288, যেটা আমাদের কি, আমরা কিন্তু শেষ করে ফেলতে প্রবলেম দেখতেই পাচ্ছ। প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল এই যে 7m/288, ওই যে এই যে বাম পাশে আমরা দেখতেছি কে এর ভ্যালু কত সেটা জানতে চাইছি, রাইট? কে এর ভ্যালু কত হবে তাহলে, m/288 তো আমাদেরও আসছে, ওই সেভেনটা খালি আসছে ওদের, প্রশ্ন হচ্ছে কে, তার মানে কে এর ভ্যালু কত, এই কে এর ভ্যালু হচ্ছে সেভেন, বাম পাশে লিখে রাখছি কে এর ভ্যালু সেভেন। ঠিক আছে, ভ্যালু সেভেন, কে এর ভ্যালু সেভেনটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের প্রবলেমটা, এইভাবে সলভ করতে হবে। ওটার ক্যাচ তো ওই ওই জিনিসটাই, যে বিসি রোডে টান শূন্য হতে হলে যে দুটারই লেফটের ডিরেকশনে, মানে লেফট সাইডে ফোর্স দুটো সমান হতে হবে, এই কনসেপ্টটা বুঝো। সো এটা থাকলে বাকিটা আসলে সলভটা খুব সহজ।
সো এই ছিল আমাদের 15 নম্বর প্রবলেম। সো তোমাদের কেমন লাগছে জানাবা। তোমরা জাস্ট এই 15টা প্রবলেম যদি তোমরা ভালো মতো বুঝো, তোমাদের আসলে বুয়েট, চুয়েট মানে যে কোনো রিটেন পরীক্ষা, রুয়েট, যে কোনো রিটেন পরীক্ষায় গ্র্যাভিটেশনের যে কোনো প্রবলেম তোমরা আসলে সলভ করে ফেলতে পারবা। কারণ এটা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে বাংলাদেশের যতগুলো ভর্তি পরীক্ষা আসে, নিয়ার ফিউচারে এর থেকে আর কঠিন প্রবলেম দিবে না, এটা বলা যায় আর কি। ঠিক আছে। সো এই ধরনের প্রবলেমগুলো আসলে মূলত ঘুরে ফিরে আসবে। সো এইগুলো যদি ভালো মতো দেখো তাহলে তোমাদের আসলে আহ, মোটামুটি রিটেন ভর্তি পরীক্ষার জন্য ডান। আর বেসিক লেভেলের প্রশ্ন মানে বেসিক লেভেলের প্রবলেমগুলো আমি পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করব। বেসিক লেভেলের কিছু প্রবলেমস তোমরা সলভ করলে তাহলে তোমরা এমসিকিউর জন্য আসলে ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের। সো ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা। আর বুয়েট পরীক্ষা তো খুব কাছাকাছি চলে আসছে, বুয়েট রিটেন। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক।